সরি, আমার মানে মাইকটা অন করতে ভুলে গেছিলাম, সরি। তো এর আগের দিন আমরা কি করেছিলাম, আমরা করেছিলাম ভার্ব, তাই না? ভার্বের যে বিভিন্ন মানে যে ধরন হয়, সেই ধরনগুলো তোমাদের সামনে তুলে ধরেছিলাম, এবং তোমরা খুব ভালোভাবে ভার্বটা শিখেছো। মানে এতদিন যেটা হয়তো জানতে না, বা এতদিন হয়তো অনেক কিছু তোমাদের মনের মধ্যে সমস্যা ছিল, সেই সমস্যাগুলো তোমরা দূর করতে পেরেছো আশা করছি। আর আজকে আমরা যে ভার্বের একটা অক্সিলিয়ারি ভার্বের প্রাইমারি অক্সিলিয়ারি তো করেছিলাম, ঠিক আছে? সেই প্রাইমারি অক্সিলিয়ারির পরে আমাদের ছিল কি মোডাল অক্সিলিয়ারি। তো সেই মোডাল অক্সিলিয়ারিটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমার যে সেন্টেন্স স্ট্রাকচার, সেখানে ধরো মোডাল অক্সিলিয়ারিটা লাগবে, এবং আমরা সচরাচর ব্যবহার করে থাকি। কিন্তু দেখো, কোথাও না কোথাও আমাদের ভয় লাগে না যে আহ, মানে প্রপার ইউজ আদৌ করতে পারছি কিনা। সো মানে ডোন্ট বি অ্যাফ্রেড, আই এম হিয়ার টু ক্লিয়ার ইউর থটস। ওকে, একটা একটা উদাহরণ দিয়ে আমরা তোমাকে বোঝাবো যে কিভাবে এই সমস্ত মোডালস গুলো ইউজ করবে, কেমন? আর একটা জিনিস আমি তোমাদের বলে রাখি, যে আমাদের তো প্রায় 3-4টে ক্লাস হয়ে গেছে। সেই ক্লাসের মানে ক্লাসগুলো করে কি তোমার মনে হয়েছে কোথাও যে স্যার এই জায়গাটা বুঝতে পারিনি, বা তোমার কি কোথাও সংশয় রয়েছে যে স্যার এই জায়গাটা বললে ভালো হয় বা কিছু, বা হয়তো অন্য কোনো প্রশ্ন করতেই পারো যে স্যার আমি এই জায়গাটা বুঝতে পারছি না, বা কি করব আর কি। তো আমি তোমাদের 5 মিনিট সময় দেব না আজকে। আমি, যার যা প্রশ্ন আছে তুমি এখনই আমাকে বলে ফেলো, ঠিক আছে? আমি তাহলে সেই প্রশ্নগুলো নিয়ে নেব তোমাদের। হুম, হাত তুলবে, হ্যাঁ, একে একে হাত তুলবে। সৌভিক, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। তোমার বাড়িটা এক্স্যাক্টলি কোথায় বলো তো? স্যার সোনারন্দি, সেটা কোথায়? মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট স্যার। না, মানে আচ্ছা স্যার, মুর্শিদাবাদের কোথায়? ইয়ে ভরতপুর টু স্যার। ভরতপুর? আচ্ছা আচ্ছা। ভরতপুর টু স্যার, সালার থানা। শালার। যাক, সালার হচ্ছে মুর্শিদাবাদের এই দিক থেকে যদি যাই কলকাতা থেকে তাহলে শুরু, আর ওই দিক থেকে গেলে শেষ, তাই না? হুম। মুর্শিদাবাদটা এতটাই লম্বা, আহ, অনেকটাই বড় বলতে পারো। তো যাই হোক, এবারে আমি তোমাদের কাছে প্রশ্ন নিয়ে নেব। কারো কি কোনো প্রশ্ন আছে? যদি থাকে তাহলে আমাকে বলো, আমি তাহলে তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো। আছে কারো? তাহলে আশা করছি কারো কোনো প্রশ্ন নেই, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন নেই। তো চলো তাহলে আমরা তাহলে শুরু করি আজকের আমাদের ক্লাসটা। হ্যাঁ, আমরা প্রথমে কি করব, মোডালসটা দেখবো, তারপরে সেন্টেন্স স্ট্রাকচারটা দেখবো। কারণ এই দুটো, এই যে ধরো তুমি প্রথমে কি করলে শিখলে ট্রান্সলেশনটা, তুমি দেখো ট্রান্সলেশন শিখেছো তো। তার মানে এখানে তোমার প্রায় কত বলো তো, আহ, তোমার এখানে যদি ক্লার্কশিপ ধরি, তাহলে 15 15 30, 30 নম্বর আউট অফ 100। তোমার 100-র মধ্যে 30 কভার হয়ে, 30% তোমার কভার হয়ে গেছে। এরপরে সেন্টেন্সের স্ট্রাকচার করব, তারপরে তোমাকে রিপোর্টটা যখন করিয়ে দেবো, তাহলে রিপোর্টে কত থাকবে? দুটো রিপোর্ট। ক্লার্কশিপের হিসেবে আমি বলছি, হ্যাঁ। তাহলে দুটো রিপোর্ট, তাহলে ওই দুটো রিপোর্টে কত? 10, 10, না সরি, ভুল বললাম আমি, হ্যাঁ। তোমার ট্রান্সলেশনে 20 20 40, 40 নম্বর তোমার হয়ে গেছে। যারা ক্লার্কশিপের কথা ভাবছো তাদেরকে আমি বলছি 40 নম্বর হয়ে গেছে অলরেডি। এরপরে যখন রিপোর্ট করব তখন ওখানে 30 নম্বর হয়ে যাবে, মানে 70% নম্বর তোমার কভার হয়ে যাবে। তারপরে প্রেসি করাবো তখন আবার আর 30। একদম কিচ্ছু নেই, ডেসক্রিপটিভে কিচ্ছু নেই, শুধু সঠিক দিক নির্দেশনা যদি তোমার কাছে থাকে তাহলে তুমি পেরে যাবে। ক্লিয়ার? আর আরেকটা বলি, ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রেও সেম জিনিসটাই। হ্যাঁ, ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রেও দেখো কিচ্ছুই নেই,
কয়েকটা মাত্র 5টা করে টপিক, সেখানে তুমি মানে ভাবো ট্রান্সলেশন করেছো যারা, তারা 40-40-80 নম্বর, কত 400 নম্বরের মধ্যে 80 নম্বর অলরেডি হয়ে গেছে। ভাবতে পারছো, 80 নম্বর আমাদের কভার হয়ে গেছে। তাহলে আশা করছি শিখতে পেরেছো তোমরা। এবার আমি একটা জিনিস ধরবো, এখানে আম, অনুপম বলবে, হ্যাঁ, যে নর্মালি ধরো ইমপারফেক্ট কোন একটা টেন্স, তো সেটা কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট হতে পারে, প্রেজেন্ট হতে পারে, তোমার ইনডেফিনিট হতে পারে। তো একটা ইমপারফেক্ট আর পারফেক্টের মধ্যে পার্থক্যটা কেবল মানে তুমি জানো অনুপম, যে কেন আমরা পারফেক্ট বলি বা কখন বলি? পারফেক্ট টেন্সের ক্ষেত্রে স্যার পুরোপুরি মানে ঘটনাটা ঘটে যায় আর কি, একটা সময় স্পষ্টভাবে বোঝা যায় আর কি, সময়ের একটা মানে কাজটা আর কি একটা সময়ের একটা নির্দিষ্ট সময় শেষ হয়েছে বা হয়ে গেছে এরকম বোঝা যায় আর কি। কিন্তু ইমপারফেক্ট টেন্সের ক্ষেত্রে বা ইনডিফিনাইট বা সিম্পল টেন্সের ক্ষেত্রে ওইটা বোঝা যায় না, মানে সময়টা উল্লেখ থাকে না সঠিকভাবে। দেখো আমি বলি ইনডেফিনিট, হ্যাঁ, ডিফিনাইট, এই সমস্ত কোনো মানে না উচ্চারণ নয়, ঠিক আছে? সরি আমি স্যার। তোমাদের বলে রাখি হুম, তাহলে এই হুম, শব্দের দ্বারা অনুপম বলি আমি। এই যে হুম, শব্দের মানে এটা যদি বুঝতে পারো তাহলে তোমাদের মধ্যে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা বলি না যে ডেফিনেটলি হুম, আমি কাজটা করব, বলো না? হ্যাঁ, হ্যাঁ, অনেকে শুনতে পাও যে হুম, চিন্তা করিস না, ডেফিনেটলি তোর এই কাজটা করবো। এই যে ডেফিনেটলি হুম, শব্দটা এসেছে কি থেকে? ডেফিনিট থেকে। তাহলে তাহলে কি বলতো, ডেফিনিট শব্দটা যখন তুমি বলছো, ঠিক আছে, এই যে ডেফিনিট শব্দটা তুমি যখন বলছো তখন কি বলতো, নিশ্চিত, ডেফিনেটলি আমি করবো মানে নিশ্চিত আমি করবো। তাহলে হুম, হুম, এই যে যখন কোন একটা টেন্স শুরু হচ্ছে ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট, এক হচ্ছে ডেফিনিট, এক হচ্ছে ইনডেফিনিট। মানে ইনডেফিনিট মানে অনির্দিষ্ট, ক্লিয়ার? মানে তুমি হ্যাঁ, ওই টেন্সটা থেকে এক্স্যাক্টলি তুমি মানে অতটা ক্লিয়ার হবে না সেন্স। কিন্তু পারফেক্ট মানে কি? ডেফিনিট, মানে তুমি ডেফিনেটলি বলছো, পারফেক্টলি বলছো বিষয়টাকে, সেই জন্য সেটা প্রেজেন্ট মানে পারফেক্ট বা হুম, ডেফিনিট টেন্স। ওকে ওকে। পলাশ? পলাশ শুনতে পাচ্ছ? হ্যাঁ, তুমি নিচে মাইকটা অফ করো, মানে অন করো তাহলে তো। পলাশ বলবে? যাই হোক, তাহলে তোমরা এই জিনিসটা ধরতে পারলে। আরেকটা আমি তোমাদের জিজ্ঞাসা করব যে এই যে ধরো অক্সিলারি ভার্ব আছে না, তাহলে প্রাইমারি অক্সিলারি আমরা কত ধরনের দেখেছিলাম? কার মনে আছে? কে বলবে বলো? পলাশ? স্যার বুঝতে পারছি না ব্যাপারটা, এখানে অনলাইনের ব্যাপারটা। অসুবিধা হচ্ছে? স্যার শুনতে পাচ্ছেন দেখো কি? তুমি নিচে তোমার যে অপশন গুলো আছে না, একটা ক্যামেরার অপশন আছে, সেটা হচ্ছে ভিডিও অন অফ করা, ওটা অফ করে রাখবে। নিচে আচ্ছা, দেখো একটা মাইকের অপশন আছে, সেই মাইকের অপশনে তুমি যখন কথা বলবে, তোমাকে যখন জিজ্ঞাসা করবো তখন ওই মাইকটা অন করবে, ঠিক আছে? তাহলে কি হবে, তুমি কথা বলতে পারবে। নর্মাল টাইমে অফ করে রাখবে। আর এই যে দেখো হাত তুলে রেখেছো, হ্যান্ড রেজ, এটা যখন তুমি কোনো কিছু বলতে চাইছো, ঠিক আছে, স্যার তখন হাত তুলবে, আমি তখন বলবো যে পলাশ তুমি বলো। এই যে দেখো এখন হাত তুলে রেখেছো, এটা অফ করে দাও, নামিয়ে দাও হাতটা ওটার হাতে, হ্যান্ডে, ঠিক আছে? সো বুঝতে পারলে আস্তে আস্তে অসুবিধা হবে না, কারণ তোমরা দেখো যথেষ্ট ট্যালেন্টেড স্টুডেন্ট, তোমরা ইজিলি এইগুলো জিনিস বুঝতে পারবে। মোবাইল এখন সবাই চালাতে পারছে, তাই না? একটা বাচ্চা ছেলে, একটা বাচ্চা মেয়ে 2-3-তে পড়ছে, 2-3 কি, এখন তো সব মানে ছোটবেলা থেকে আমাদের থেকে বেশি এক্সপিরিয়েন্স তারা, বিশেষ করে টেকনোলজি ইউজের ক্ষেত্রে। বুঝতে পারলে পলাশ? বুঝছেন? বেশ, তাহলে আহ, আমি যেটা জিজ্ঞাসা করলাম তোমাদের যে প্রাইমারি অক্সিলিয়ারি কি কি ছিল, কার জানা আছে? স্যার ওই অনুপম বলবে? বলো। ভার্ব আর দুর্ভাগ ওগুলো ওগুলো হ্যাঁ হ্যাঁ,
ওকে, সো মানে বি ভার্ব মানে হচ্ছে অ্যামিজা, হুম আর হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ আর হ্যাজ, আর পাস্ট টেন্স হলে সেটা হ্যাড হয়ে যাচ্ছে। আর আর ওইগুলো অ্যামিজার পাস্ট হলে ওয়াজ বা অ্যাড হচ্ছে। আর হচ্ছে ডু ভার্ব হচ্ছে ডু, ডিড। এগুলো অক্সিলারি অক্সিলারি হিসেবে হুম কাজ করে, তাই না? হুম হুম। সৌমেলেন্দু বলবে কিছু? হ্যাঁ, আমি এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্যই হ্যান্ড রেজ করেছিলাম। ও তো দিল, এর বাইরে আর দেওয়ার আমার কিছু নেই। আচ্ছা বেশ, তাহলে এবার চলো আমরা তাহলে মোডালসটা দেখি। ঠিক আছে, মোডালসটা দেখে নি। যার যার প্রশ্ন থাকবে হ্যান্ড রেজ করবে, কেমন? না, আমি কুলিয়ে নাই কিছু বলছো পলাশ? স্যার। হ্যাঁ বলো। বলছিলাম স্যার, মিনিটটা মিনিট জানি না স্যার। কি বলে বুঝলাম না। অসুবিধা। তোমার কথাটা কেটে যাচ্ছে বুঝলে পলাশ, তুমি এক কাজ করো, মেসেজ নিচে আছে দেখো, মেসেজ, ওখানে মেসেজ করে দাও, না হলে তোমার কথাটা কেটে যাচ্ছে, নেটওয়ার্কের হয়তো সমস্যা হচ্ছে তোমার দিক থেকে। মেসেজটা আছে স্যার, একটু এই যে অপশনটা। নিচে দেখো একটা মেসেজের অপশন আছে, একটুখানি ঘাঁটো দেখো, দেখতে পাবে। যাই হোক, আমি এখানে দেখো, তো শুরু করছি আমি তোমাদের। হ্যাঁ, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে মোডাল ভার্ব, ঠিক আছে, মোডাল ভার্ব কটা আছে পরপর আমরা দেখছি। প্রথমে যে মোডাল ভার্বটা রয়েছে সেটা হচ্ছে শ্যাল বা উইল। শ্যাল বা উইল কোন ক্ষেত্রে ইউজ করা হয়? শ্যাল বা উইলটা ধরো আস্কিং এর ক্ষেত্রে। আস্কিং মানে কি বলতো, এখানে অনেকে বলি আমরা জিজ্ঞাসা করা, তাই না? আস্ক মানে তো জিজ্ঞাসা করা, কিন্তু নর্মালি হচ্ছে নর্মাল স্টেটমেন্ট মানে বলা। আস্ক মানে বলা। আর কি আছে? এমফাসাইজ। এমফাসাইজ মানে কি জোর দেওয়া, কোনো কিছু জোর দিয়ে যখন বলবে তখনও ইউজ করা হয়। আর কি? ফিউচার অ্যাকশন। নর্মালি তোমরা জানো যে ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা শ্যাল বা উইল ব্যবহার করে থাকি। এবারে উদাহরণ দেখি। উদাহরণ দেখো, শ্যাল আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করব? এই যে জিজ্ঞাসা করছে, আস্ক, আমি কি তোমাকে সাহায্য করব, শ্যাল আই হেল্প ইউ। তারপরে দেখো, তারপরে যে বাক্য আছে সেখানে কি বলছে? আই শ্যাল নেভার ফরগেট ইউ। আই শ্যাল নেভার ফরগেট ইউ। নর্মালি আমরা কি জানি, এই যে মোডালস, এটা মনে রাখবে, ঠিক আছে? মোডালস গুলো যেগুলো আছে, এই মোডালস এর পরে ভার্বের V1 হয়। কি বললাম? মোডালস এর পরে ভার্বের V1 হয়, মানে ক্যান প্লাস V1। এই যে এখানে দেখো, ক্যান প্লাস V1 হয়। কি বললাম? মোডালস এর পরে ভার্বের V1 হয়। মানে ক্যান প্লাস V1। এই যে এখানে দেখো, ক্যান প্লাস V1। এই যে এখানে দেখো, এই যে এখানে দেখো,
শ্যাল আছে, তারপরে এই যে মেন ভার্ব এর কি ভি1, ফরগেট, ভি1 দেখতে পাচ্ছ, শ্যালের পরে উইল কাম, উইল কাম, তার মানে মোডাল প্লাস ভি1। এবার দেখো আই শ্যাল নেভার ফরগেট ইউ, আমি তোমাকে কোনোদিন ভুলবো না, এটা কি এমফাসাইজ করে বলছে, ঠিক আছে, এমফাসাইজ করে বলছে। নর্মালি দেখো একটা জিনিস তোমরা খেয়াল করবে, ঠিক আছে, কি বলতো, এখানে লিখি, নর্মালি শ্যাল হয় দেখো নর্মালি কি হবে, নর্মালি আমরা শ্যাল বা উইল, এই যে দেখো শ্যাল সাধারণত আই শ্যাল বা উই শ্যাল এর সাথে জোর দিতে ব্যবহৃত হয়, আর উইল অন্যদের সাথে হয়, কিন্তু আধুনিক ইংরেজিতে প্রায় সব জায়গাতে উইল আমরা ব্যবহার করি। আমরা আধুনিক যে ইংরেজি, সেই আধুনিক ইংরেজিতে প্রায় সব জায়গাতে আমরা ব্যবহার করে থাকি। কিন্তু একটা জিনিস মনে রাখবে, যে ধরো আই শ্যাল যখন বলবো, আই বা উইল, আমরা আই সরি এখানে একটা জিনিস ভুল লিখেছি, আই শ্যাল হয় আর উই শ্যাল, ক্লিয়ার, এবং আদার্সের ক্ষেত্রে উইল হবে। এবারে একটা জিনিস খেয়াল করো, এখানে যখন আমরা জোর দিয়ে কোনো কিছু বলবো, তখন আমরা আই উই এর সাথে উইল, মানে আই উইল ডু দা ওয়ার্ক, মানে আই শ্যাল ডু দা ওয়ার্ক, মানে আমি কাজটা করব। আর যখন তুমি বলবে যে আই আই উইল ডু দা ওয়ার্ক, তার মানে তুমি কাজটা করবেই, মানে জোর দিয়ে বলছো। আমরা বলি না যে উই শ্যাল ওভারকাম, তার মানে কি আমরা জয়ী হব। কিন্তু যখন বলবে উই উইল ওভারকাম, তখন তুমি কি বলছো, তখন তুমি বলছো আমরা জয়ী হবই, সে যেমন করেই হোক না কেন। তাহলে বোঝা গেল এত দূর পর্যন্ত। নেক্সট উড, এই যে উড ব্যাপারটা, এটা কি হয় বলতো, আস্কিং ইন পাস্ট। উড কি, আস্কিং মানে অতীতে কোনো কিছু যদি বলো বা জিজ্ঞাসা করো অতীতের ক্ষেত্রে, তাহলে আমরা উড ইউজ করব। এছাড়া রিকোয়েস্টিং, আমরা কোনো কিছু রিকোয়েস্ট করছি, ধরো যে মানে কি বলবো তোমাকে, ধরো রিকোয়েস্ট করা যেমন নর্মালি হয়, সেখানে ধরো আমরা উডটা ইউজ করব। আরেকটা বলি, ইররেগুলার পাস্ট হ্যাবিট, যদি কখনো ইররেগুলার পাস্ট হ্যাবিট থাকে, তাহলে সেটা আমরা কি করব, সেটাকে উড দিয়ে বলবো, ক্লিয়ার। যেমন দেখো আমি বলি এখানে, উড হচ্ছে যদি ইররেগুলার পাস্ট হ্যাবিট হয়, তাহলে সেটা হবে উড। আর যদি রেগুলার পাস্ট হ্যাবিট হয়, তাহলে সেখানে আমরা কি ইউজ করব, ইউজড টু। কি বললাম, ইউজড টু, এটা তোমরা মনে রাখবে কেমন। তাহলে কি বললাম, রেগুলার পাস্ট হ্যাবিটের ক্ষেত্রে ইউজ টু, আর ইররেগুলার পাস্ট হ্যাবিটের ক্ষেত্রে আমরা উড ইউজ করব। এটা হচ্ছে পার্থক্য, কেমন। যেমন এখানে দেখো উদাহরণস্বরূপ আমরা কি দেখছি, হি সেড হি উড হেল্প মি, হি সেড সে বলেছিল, কি বলেছিল, যে সে আমাকে সাহায্য করবে। এটা দেখো ইনডাইরেক্ট পাস্ট স্পিচে, তাই না। ডাইরেক্ট আর ইনডাইরেক্ট মানে তোমরা হচ্ছে ওই ন্যারেশন চেঞ্জ করেছো, ন্যারেশনে তো ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ থাকে।
তো সেই ক্ষেত্রে কি হয়, তোমরা ন্যারেশন করতে গিয়ে দেখেছো ইনডাইরেক্ট স্পিচে উড ইউজ করা হয়, তাই না? ইররেগুলার পাস্ট হ্যাবিটের মানে পাস্টের ক্ষেত্রে তাহলে কি হি সেড হি উড হেল্প মি, তাহলে এটা ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে হলো। তারপরে দেখো এখানে কি বলছে, রিকোয়েস্ট করছে যে উড ইউ লেন্ড মি ইওর পেন, তুমি কি তোমার কলমটা ধার দেবে, মানে তুমি তোমার কলমটা কি দেবে। তুমি ধরো এখানে কি করেছে, অনুপম পরীক্ষা দিতে গেছে, অনুপমের কলম দেওয়ার মানে কালি বেরোচ্ছে না, তখন পাশে পলাশ বসে আছে, পলাশকে অনুপম বলছে পলাশ তুমি কি তোমার পেনটা দেবে, তখন পলাশ কি অনুপম কিভাবে বলবে পলাশকে, বলে উড ইউ লেন্ড মি ইওর পেন, তুমি কি তোমার পেনটা একটু দেবে, বুঝতে পারলে অনুপম? তখন এইভাবে তুমি হ্যাঁ, বুঝতে পেরেছি। বলবে। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু শিখছি কথা বলাটাও, তাহলে একদম খুব যে একদম রকেট সায়েন্স রয়েছে এর পিছনে তা তো নয়। ক্লিয়ার? তাহলে এতদূর এটা হয়ে গেল। তাহলে কি তুমি পোলাইটলি জিজ্ঞাসা করবে, তুমি যদি পোলাইটলি মানে জিজ্ঞাসা না করো, অনুপম কি করলো, পলাশকে বলছে এই তোর পেনটা দে তো, আমার কলমের কালি শেষ হয়ে গেছে। পলাশ দেবে, পলাশ কি করবে, না ভাই আমি দিতে পারবো না, দেখ আমার মানে সমস্যা আছে। কিন্তু অনুপম যদি বলে যে পলাশ তোমার পেনটা কি একটু দেবে, তাহলে কি পলাশ দেবে না? পলাশ না থাকলেও বলবে, ওর হাতে যেটা লিখছিল সেটাই দিয়ে দিল, যে এই যে নাও আমি বাকিটা অন্যটাতে লিখছি। বুঝতে পারলে? তো বলারও একটা ধরন আছে। তো এখানে কি পোলাইটলি রিকোয়েস্ট করতে হবে তোমাকে। তারপরে দেখো এখানে রেগুলার একটা পাস্ট হ্যাবিট, হ্যাঁ, যে হি উড গো ফর এ ওয়াক এভরি ইভিনিং, মানে ধরো প্রত্যেক সন্ধ্যায় সে হাঁটতে যেত। যেমন ধরো আমার পাশে এখানে দিলীপ ঘোষ ইকো পার্কে প্রত্যেকদিন সকাল সকাল হাঁটতে যাই, দিলীপ দা। তো প্রত্যেকদিন হাঁটতে যাই, তোমরা জানো হাঁটতে গিয়ে অনেক রকমের কথাবার্তা, লোকের সাথে উঠা চলা বসা সবকিছুই হয়। তো দিলীপ ঘোষের যে হাঁটা সেটা কিন্তু প্রত্যেক দিন, সে কিন্তু হি ইউজ টু গো ফর ওয়াক এভরি মর্নিং। ওকে, তো তিনি কিন্তু প্রত্যেক দিনই হাঁটেন। কিন্তু এখানে ধরো যদি প্রত্যেক দিন না হাঁটেন, মানে সোমবার গেল, তারপর 3 দিন নেই, তারপর আবার একদিন চলে এলো, তারপর আবার 2 দিন নেই, এই যে ইররেগুলার যদি হয় তাহলে উড, আর যদি রেগুলার হয় তাহলে সেটা হচ্ছে ইউজ টু। ওকে, এই যে দেখো এখানে রুলসটা লেখা আছে, কেমন আশা করছি ধরতে পেরেছো। এরপর হচ্ছে ক্যান। সোমেলিন্দু বলো। এবার এখানে যে বাংলা মানে যে সেন্টেন্সটা আছে, সে প্রতিদিন বিকেলে হাঁটতে যাই, এবার এই সেন্টেন্সটা থেকে আমরা বুঝবো কি করে এটা রেগুলার অ্যাক্টিভিটি না ইররেগুলার অ্যাক্টিভিটি? দারুণ মানে কোশ্চেন। এখানে তো আমরা ঠিক আছে, রেগুলার। এটা অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, উত্তরটা দিই তাহলে। দেখো তোমরা যখন ট্রান্সলেশন করবে তখন তোমাদের কি থাকবে বলতো, যে প্যাসেজ ট্রান্সলেশন থাকবে, মানে তোমার ওখানে থাকবে আগে, মানে এই যে বাক্যটা ধরো সে প্রতিদিন সন্ধ্যায় হাঁটতে যেত, ঠিক আছে, তার আগে কিন্তু কিছু না কিছু ক্লু থাকবে, বা পুরো টেক্সটটা যখন তুমি পড়বে তখন ওই পুরো টেক্সটটা পড়ার সময়ই বুঝতে পারবে যে তার ওটা রেগুলার হ্যাবিট না নর্মাল হ্যাবিট। এবারে ধরো তুমি এই যে পুলিশ এসআই এর যে পরীক্ষা, সেখানে কি থাকে 10টা আলাদা আলাদা বাক্য দিয়ে দেয়, সেখানে ধরো দিয়েছি যে সে প্রতিদিন সন্ধ্যায় হাঁটতে যেত, তাহলে তুমি বুঝতে পারছো যে এখানে বোঝা যাচ্ছে না যে সেটা অতীতের রেগুলার ছিল না ইররেগুলার ছিল। এবার তুমি যে কোনো একটা করতে পারো। বোঝা গেল সোমেন্দু? উত্তর পেয়েছো? আচ্ছা স্যার, হ্যাঁ স্যার পেয়েছি। ভেরি গুড। পলাশ কিছু বলবে? মাইকটা অন করো। না স্যার, না। আচ্ছা, উম, হ্যাঁ, অতীতে একটা সময় কাজটা হতো, এখন হয় না, বোঝাতে। দেখো অতীতে কোন একটা কাজ ধরো হতো কিন্তু এখন হয় না। এবার এটা আমরা করছি কি, এবার অতীতে যে কাজটা হতো সেটা কি মানে রেগুলার বেসিসে হতো নাকি ইররেগুলার বেসিসে? যদি রেগুলার হয় তাহলে তুমি মানে এটা মানে অভ্যাসের ক্ষেত্রে বলা হচ্ছে, ঠিক আছে। যদি রেগুলার হতো তাহলে পাস্ট কন্টিনিউয়াস,
এবার পাস্ট কন্টিনিউয়াসে যদি সেই রেগুলার বেসিসে কাজটাকে তুমি কি করলে, যে একটা সময়ের মধ্যে বেঁধে দিলে, ধরো রেগুলার বেসিসে কি কাজ হতো, ধরো তুমি এরকম বললে যে 2015 আগে 5 বছর আমাদের দেশের, আমাদের রাজ্যের নেতারা যেখান থেকে পেত সেখান থেকে চুরি করে খেত, এরকম ধরনের একটা বাক্য লিখলে। তো এটা কি বলতো, যে তুমি কি করলে এখানে, যে একটা সময় অতীতে কাজ হতো, মানে চুরি চামারির কাজটা, ত্রিপল চুরি, চাল চুরি, স্যান্ডেল চুরি, চপ্পল চুরি, যা চুরি, ঠিক আছে, সব চুরি করে নিত নেতারা, ঠিক আছে। তো এই ধরনের যে কাজগুলো কোন একটা হতো, তখন তুমি কি করলে, কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। যদি পারফেক্টলি ডান হয়ে থাকে তাহলে পারফেক্ট টেন্স করে দেবে। কিন্তু যদি এটা অভ্যাস হয়ে যায়, মানে চপ্পল চুরিটা অভ্যাস, সে প্রতিদিন হাঁটতে গিয়ে একজোড়া সাদা নীল চপ্পল চুরি করে আনতো অতীতে, তাহলে যদি দেখো যে রেগুলার হ্যাবিট ওর চুরি করাটা, তাহলে সেটা হয়ে যাবে কি ইউজ টু। আর যদি দেখো যে না, মাঝে মাঝে গেল, প্রতিদিন তো আর, মানে সবাই তো আর সাদা জুতো হাওয়াই চপ্পল পরে না, যেদিন যার পেলো সেদিন নিয়ে নিল, তাহলে এটা ইররেগুলার হয়ে গেল, তখন উড। সর্বাণী, বোঝাতে পারলাম? বেশ, এবারে দেখো তারপরে আছে ক্যান। তোমাদের একটা জিনিস বলে রাখি, এই যে প্রত্যেকটা মডালস দেখছো কিনা, এরা কিন্তু আলাদা আলাদা ভাবে একাই, মানে ক্যানের পাস্ট ফর্ম কুড নয়, কিন্তু উইলের পাস্ট ফর্ম উড নয়, তারা আলাদা আলাদা ভাবে নিজেরাই এক একটা মডাল, মানে নিজেরাই ডন, বুঝতে পারলে? তাদের কোনো ভার্সন নেই। যেমন গো, ওয়েন্ট, গান আছে, বা ডু, ডিড, ডান। ধরো ডু, ডিড, ডান, এটা হচ্ছে V1, V2, V3। তখন তুমি ভাবলে যে ক্যান, কুড, কুড, এটা হচ্ছে V1, V2, V3। না, এটা আলাদাই একটা শব্দ, এর V2 V3 নেই। কুড আলাদা, এটা আলাদা ইউজ আছে, এটা তোমার হচ্ছে যে V2 V3 নেই এর। বোঝা গেল? কে কে জানতে না একবার লাইক করে দাও তো, যে স্যার আমি জানতাম না এটা এটা। বেশ, তাহলে দেখো মনে থাকবে এরপরে যে ক্যানের পাস্ট ফর্ম কুড নয়, কিন্তু কুড আলাদাভাবে একাই স্বতন্ত্র, ঠিক আছে। বা মেয়ের আলাদাভাবে ও কিন্তু মাইট নয়, মানে মেয়ের পাস্ট ফর্ম মাইট নয়, বা উইলের পাস্ট ফর্ম উড নয়, ক্যানের পাস্ট ফর্ম কুড নয়, স্যালের পাস্ট ফর্ম শুড নয়, কিন্তু মনে থাকবে এই জিনিসটা, কিন্তু একদম মনে রাখবে। এবার দেখো ক্যানটা কোন ক্ষেত্রে ইউজ হয়। ক্যানটা নর্মালি অ্যাবিলিটি বোঝাতে বা পারমিশন। তুমি এরকম হয় না যে তুমি কি বলতে পারো, এই যে পারা শব্দটা যেখানে পাবে বাক্যের মধ্যে, এই যে পারা, পারি, এটা এই যে পারো, অ্যাবিলিটি, পারমিশন, তখন ক্যান, ঠিক আছে। এই বাংলা বাক্যে যখন পারা শব্দ, পারলে, এইরকম ধরনের বাক্য পাবে, তখন সেখানে ক্যানটা মাথায় চলে আসবে তোমাদের, ঠিক আছে। সেখানে কি হয়, অ্যাবিলিটি মানে তোমার ক্ষমতা, পারা তো ক্ষমতা বোঝায়, তাই না। আর কি, পারমিশন, তুমি তুমি মানে পারমিশন দেবে কোনো কিছুতে, তখন সেটা কি হয়, যে ক্যানটা ব্যবহার করা হয় অনেক সময়। যেমন উদাহরণ দেখছো, আই ক্যান সুইম, তোমার ক্ষমতা বোঝাচ্ছে, আমি সাঁতার কাটতে পারি, তোমার অ্যাবিলিটি। তারপর তুমি পারমিশন দিচ্ছ, ইউ ক্যান গো নাও, তুমি যেতে পারো, মানে তো এখানে পারার ব্যাপারটাই বলছে, ঠিক আছে। তাহলে কি, পারা, পারি, পারলে, পারবো, পারতে পারি, মানে এই যে ব্যাপারটা, পারা শব্দটা যখন পাবে তখন কি, ক্যানের ইউজ, মানে অ্যাবিলিটি। কারো সমস্যা নেই আশা করছি। এরপরে দেখো কুড।
কুড কিন্তু আলাদাভাবে একটা তোমার হচ্ছে যে ফরমেশন, আলাদাভাবে মডেলস, ঠিক আছে। এবারে এখানে দেখো কুডটা কি হয়, অ্যাবিলিটি ইন পাস্ট, মানে তুমি অ্যাবিলিটি বোঝাচ্ছ তখন কি ক্যান, কিন্তু যখন পাস্টে কোনো অ্যাবিলিটি বোঝাচ্ছ তখন সেটা হয়ে যাবে কুড। অতীতকালে মানে আমি মানে অনেকে এখানে অনেকে আছো না যে মাধ্যমিকে একদম ভালো রেজাল্ট করেছো কিন্তু এখন গন্ডগোল হয়ে গেছে, এখন মানে কোন রকম পাস করতে পারলেই যেন বেঁচে যায়। মানে অনার্সের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হয় না যে এইচএসে দারুণ নম্বর 480 নম্বর পেয়েছে, এবার যেই কলেজে গেল তখন আর পাত্তা পাচ্ছে না, তখন মনে হচ্ছে যে ভাই কোন রকমের সেমিস্টার গুলো পাস করে নিলেই বেঁচে যায়। তখন তুমি তখন বন্ধুর সাথে বসে আছো, ধরো এখানে সৌভিক আর হচ্ছে সর্বাণী দুজন মিলে বসে আছে কফি খাচ্ছে। তো সর্বাণী সৌভিককে বলছে যে জানিস তো আমি পলিটিক্যাল সায়েন্সে এইচএসে ভালো নাম্বার পেয়েছিলাম, প্রায় 95% নাম্বার পেয়েছি, কিন্তু কলেজে উঠে বুঝলি তো সেমিস্টার গুলো কি যে হচ্ছে বুঝতে পারছি না, মানে কোন রকম পাস করতে পারলেই বাঁচি। কিন্তু ওদিকে দেখ আমি তো ভালো স্টুডেন্ট ছিলাম, আমি ভালো নম্বর পেতাম, এই যে ভালো নম্বর পেতাম ভালো নম্বর পারতাম, মানে অতীতের একটা মানে তোমার অ্যাবিলিটি ছিল ভালো রেজাল্ট করার, কিন্তু এখন নেই, ঠিক আছে। মানে এই জিনিসটা অনেক সময় আমরা বলে থাকি না, মানে হয়ে থাকে অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়। দো সর্বাণী ইজ a good girl, I do I have no doubt, হ্যাঁ তো কিন্তু মানে আমি এরকম হয়ে থাকে দেখবে যে অনেকে কম্পিটিটিভ ফিল্ডে গিয়ে আর পারছে না। ছোটবেলায় আমি অঙ্ক দারুণ পারতাম এরকম বলে না, কিন্তু এখন কি যে হয়েছে পারছি না। ছোটবেলায় আমি 1 থেকে 10-এর মধ্যে থাকতাম, আর এখন মানে প্রিলিটায় পাস করতে পারছি না। তো এই যে পারতাম মানে অতীতে পারতাম বলতে গিয়ে কুড, ঠিক আছে। অনেকে পুলিশের পরীক্ষা দেবে, হয়তো এসআই এর পরীক্ষা দেবে, তখন বলবে ভাই আগে ফুটবল কি খেলতাম, কি দৌড়াতাম, আমি ছোটবেলায় খুব দৌড়াতে পারতাম। তো আচ্ছা হ্যাঁ, অনেকে আবার মানে হয়ে থাকে অনেকের ক্ষেত্রে যে যারা মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়তো খারাপ করে, আমি এরকম অনেক উদাহরণ আছে জানো তো। মানে তোমার একটা গল্প পড়ি, আমার বন্ধু, হ্যাঁ তো তার বোন, মানে বন্ধু খুব ভালো পড়াশোনায়, তার বাবা মারা গেছে, তার মা তাদের পুরনো যে সমস্ত বিজনেসের অ্যাসেট ছিল সেগুলো বিক্রি করে তাদের পড়াচ্ছে। তো তার বোন পড়াশোনায় একদমই বাজে, বাজে মানে চরম বাজে, কোন রকমে মাধ্যমিক পাস করেছে, ধরো 40% পেয়ে মাধ্যমিক পাস করেছে, তারপরে এইচএসটা দিয়েছে, এইচএসেও মোটামুটি কোন রকমে পাস করেছে। এবারে সে ভর্তি হবে আলিয়া ইউনিভার্সিটিতে, তোমরা জানো রাজারহাটে একটা আলিয়া ইউনিভার্সিটি রয়েছে। কি নিয়ে পড়বে, বাংলা নিয়ে পড়বে। তো আমার বন্ধুর এত কনফিডেন্স তার প্রতি যে সে পারবে না, মানে ওর বোনকে তো চেনে যে নাম্বার পাচ্ছে না কিছু না, তো ওকে বলেছে দেখ তুই ফালতুই মানে অ্যাডমিশন টেস্ট দিবি, টাকাটাই নষ্ট সময়টা নষ্ট, ও বলছে দেব। ওর মা বললে যে দেখ আমি তো ওর স্বপ্নকে মানে এ করতে পারি না, তুই হয়তো বলছিস যে পারবে না, কিন্তু ওর ইচ্ছে যখন তখন দিক, তুমি ভাবতে পারবে না সে অ্যাডমিশন টেস্টে পাস করে গেছে, খুব খুশি। তারপরে ইউ কান্ট ইমাজিন, যে মেয়েটা মাধ্যমিকে 40% পেয়েছিল, যে মেয়েটা এইচএসে কোনো রকমে পাস করেছিল, সেই মেয়েটা বাংলা নিয়ে ভর্তি হলো আলিয়া ইউনিভার্সিটিতে। এখন সে নেট সেটের জন্য প্রিপারেশন করছে এবং সে খুব ভালো, এবং সে ফার্স্ট ইয়ারে যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মানে ফার্স্ট ইয়ারে তার দাদাকে বলেছিল দাদা আমি সেকেন্ড হয়েছি ইউনিভার্সিটির মধ্যে বাংলায়। ক্যান ইউ ইমাজিন, মানে সে করেছে, সে দেখিয়েছে। তো এখন তার দাদা মানে তাকে বলতে পারে না যে মানে তার দাদা থেকে ভালো রেজাল্ট করে ফেলেছে সে। তো এই যে ব্যাপারটা মানে কার কোথায় কখন পরিবর্তন হয়ে যাবে কেউ জানো না। তোমরা জানো অনেকে অনেক দেখেছো, ঠিক আছে, অনেকে ধরো দেখেছো যে মানে অনেক মানে এরকম ছেলে আছে বা মেয়ে আছে যারা হয়তো অত ভালো পড়াশোনা ছিল না, অত চাকরি পেয়ে গেছে। তুমি হলো কি করে হলো, অ্যাকচুয়ালি ওই যে চাকরি পাওয়ার সময়ে সে খুব ভালো পড়ে নিয়েছে, তার জন্য পেয়ে গেছে। অনেকে দেখবে যে খুব ভালো পড়াশোনা ছিল, ফার্স্ট বয় দারুণ নম্বর, কিন্তু আর চাকরি পাচ্ছে না কেন, কারণ সেই সময়ে তো বাড়ির চাপে ভালো পড়ে নিয়েছে, সেই সময় তো ও পাপা কিপ্পারই ছিল, ঠিক আছে। বাইরে বাবা মা পরীক্ষার হলের বাইরে মাধ্যমিক পরীক্ষা দিতে গেছে, বাইরে ডাব নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু যখন বাইরে এলো তখন তো আর পাপা কিপারই নাই, তখন তো একদম পুরো উড়ছে। তখন মানে
কিং কি কুইন, তখন কিং এর কুইন। তো যার কারণে একটু সমস্যা হলো, তখন আর মানে ঠিক টাইমে আর সেই হিট করতে পারলো না, যার কারণে পেলো না। কিন্তু এমন নয় যে ট্যালেন্ট ছিল না, ট্যালেন্ট ছিল। তো এরকম অনেক দেখেছি। একজন জানো তো ডাব্লিউবিসিএস অফিসার, সে কি করেছিল, সে প্রেম করতো একটা মেয়ের সাথে। তারপরে তো জানোই তো মানে গ্রামের দিকে আগে কি হতো, হয়তো প্রেম করতে গিয়ে হয়তো কোথাও হয়তো একটা ঝোপঝাড়ের পাশে দাঁড়িয়ে হয়তো গল্প করছে, তো দুজন হয়তো যাচ্ছিল দুষ্টু লোকটোক মানে এরকম গ্রামের মুরব্বি টাইপের, তারা কি করলো ধরে নিল এই যে এরা সব গল্প করছিল, এরা এই করলো ওই করলো, মানে এই ধরনের আগে ছিল। কিন্তু এখন যদিও মানুষ অনেকটা সচেতন হয়েছে, তো তাদেরকে ধরে কি করলো, তাদেরকে মানে ছেলেটাকে মানে বললো যে এ মানে যা করেনি তাই বললো, যে দুষ্কর্ম করেছিল, আদৌ হয়তো করেছে কেউ করেনি জানি না, তবে মানে বললো যে দুষ্কর্ম করেছিল আর কি। তার জন্য ধরে ও ছেলেটার চুল মানে ন্যাড়া করে দেওয়া থেকে শুরু করে, তাকে গ্রামে জল মানে গলায় জুতোর মালা দিয়ে মুখ কালি করে গোটা গ্রাম ঘোরানো। হ্যাঁ, তো ছেলেটার মানে এমন অবস্থা করে দিয়েছিল ছেলেটার যে সুইসাইড করা ছাড়া উপায় নেই। ছেলেটা বাধ্য হয়ে বেলঘড়িয়া এলো। তারপরে সে ভাবলো কি করা যায়, কিচ্ছু জানে না, পড়াশোনায় একদম ডাহা ফেল। মানে গ্রাজুয়েশনটা কোনো রকমে 4বার 5বার মানে ওই হয় না যে তোমরা দেখেছো যে ওই পার্টির যে সমস্ত ছেলেগুলো ভর্তি থাকে না, তারা কি করে যে একই ক্লাসে 3বার 4বার, মানে ওরা ওই পদটা খুব ভালোবাসে, জেনারেল সেক্রেটারি। তারপরে এই মানে 4বার 5বার একই ক্লাসে থেকে তারপরে যখন দেখছে লাস্ট বার তখন আবার পাস করে গেল, মানে এরকম ব্যাপার থাকে ওদের। তো এই জিএসটিএস গুলো এরকম। তো ওইও ধরো খুব খারাপ রেজাল্ট, পড়াশোনা কিচ্ছু জানে না ছেলেটার, মানে ওই যে মানে সে অপমান তার কোনোদিনও সহ্য হতে করে মানে পারেনি আর কি। সেই অপমানের জবাব দেওয়ার জন্য সে প্রচুর ভালো পড়াশোনা করলো, রুট লেভেলে পড়াশোনা করলো। তো যে ছেলেটা কোনোদিনও কোনো কনসেপ্ট ছিল না, ফেল করে করে মানে মানে বড় হয়েছিল, সেই ছেলেটা আজকে ডাব্লিউবিসিএস অফিসার। আমি নাম অবশ্যই বলবো না। হ্যাঁ, তো আজকে ডাব্লিউবিসিএস অফিসার, তাকে সবাই সম্মান করে। হ্যাঁ, সবাই তাকে মানে যথেষ্ট মানে এ করে ভালো আর কি। ঠিক আছে, তো তোমরা না 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 সবার মানে এগুলো হচ্ছে প্রাইভেসি ব্যাপার, জানো তো। মানে আমি অনেকে দেখবে যে খাবার দেয় গরিবদের, জল দেয়। আমি জানো তো আমি একবার বাড়ি যাচ্ছিলাম, তো হাওড়া স্টেশনে ট্রেন ধরবো, তো আমি আমার ওয়াইফকে নিয়ে যাচ্ছি। তো দেখছি একটা লোক মানে একটা গরিব মানুষ একদম শীর্ণকায়, তাকে একটা পাউরুটি মনে হয় দিয়েছে খেতে আর জলের বোতল দিচ্ছে, সেটাকে ও রিলস বানাচ্ছে। মানে এত মানে খারাপ লাগলো বলার নেই, যে সেই মানুষটাকে একটা বোতল 15 টাকার বোতল আর একটা 10 টাকার পাউরুটি দিয়ে ও কত কামাবে, সে কামানোটা আলাদা ব্যাপার, ঠিক আছে, কিন্তু এই যে তার প্রাইভেসিটা হরণ করলো, ওই যে মানুষটাকে এত মানুষ দেখবে যে আচ্ছা এইটা ভিখিরি, মানে অ্যাকচুয়ালি তো সে অসহায়। তুমি বলো আমার সাথে যদি হয়, মানে আমাকে কেউ কিছু দিল এবং সেটা সোশ্যাল মিডিয়াতে প্রচার করলো যে একে দিয়েছি, তাহলে কেমন ফিল হবে। তো এই জিনিসটা আমার কোথাও না কোথাও মানে খারাপ লাগে। সে তোমাদের ব্যক্তিগত ওপিনিয়ন থাকতে পারে, ব্যক্তিগত মতামত থাকতে পারে, তো এই জিনিসটা খারাপ। ওই জন্য মানে কখনো মানে কারো ধরো ওই জিনিসটা রিভিল করতে হয় না, মানে প্রাইভেসি, মানে সে যেই হোক আর যেমনই হোক। হ্যাঁ, আহ, হ্যাঁ, এখন তো কন্টেন্ট, এখন তো সবই কন্টেন্ট। এখন তোমার মানুষজন মানে আগে বলতো কি বলতো, এই রে আমার দেখ নাতি হয়েছে, আমার এই হয়েছে, আমার বাচ্চা হয়েছে। এখন বলে এই রে এই দেখ কন্টেন্ট এসছে, আমার কন্টেন্ট হয়েছে, আমি এখন 9 মাসের কন্টেন্ট, আমি এখন 7 মাসের কন্টেন্টে আছি। আহ, তারপরে কন্টেন্ট অ্যানিভার্সারি বাচ্চাদের, মানে এই সবই চলছে এখন, বুঝলে তো। মানে এগুলো বাচ্চারা, তুমি দেখবে বাচ্চাদের কি মানে সিরিয়াসলি মানে, অথচ এটাকে কি বলে জানো তো, স্যারেন্টিং, একটা সুন্দর শব্দ, কি বললাম, স্যারেন্টিং। এই এটা মনে রাখবে তোমরা, আসতেই পারে। স্যারেন্টিং, এই যে সোশ্যাল মিডিয়াতে বাপ মায়েরা তাদের বাচ্চাদের কন্টেন্ট শেয়ার করছে এবং টাকা কামাচ্ছে, এই জিনিস, এই জিনিসটাকে বলে স্যারেন্টিং। একদমই করবে না। তোমার ব্যক্তিগত যে তথ্য, সেই ব্যক্তিগত তথ্য কখনোই প্রকাশ করবে না। কেমন, কেন বলছি বলতো, অনেকে হয়তো দুষ্টু থাকতে পারে, ধরো পলাশ, পলাশ ভালো ছেলে, কেউ যদি মনে করে পলাশের ধরো দুশ্মন কে, সৌভিক, সৌভিক হচ্ছে ডন এলাকার, সৌভিক ভাবলো পলাশকে কেলাবো,
তো পলাশ কি করছে, হাই গাইজ আমি আজকে শিলংয়ে এসেছি। তারপরে আবার বলছে পলাশ, হাই গাইজ আমি এখন NH-34 এর উপরে এখন পলসন্ডায় রয়েছি। সৌভিক ভাবলো আচ্ছা পলসন্ডা দাঁড়া, এরপর তো তুই যাবি কোথা দিয়ে, বহরমপুর হয়ে। আমি বহরমপুরে দাঁড়িয়ে আছি। সৌভিক কি করলো, বহরমপুরে দেখলো যে আচ্ছা এই যে SUV গাড়িতে নিয়ে পলাশ দাঁড়িয়ে আছে, কেলিয়ে দিল। তাহলে কে দিল ইনফরমেশনটা, অন্য কেউ দিয়েছে? দিয়েছে তো তুমি। তো ওই জন্য এই হাই গাইজ করা ছাড়তে হবে, ঠিক আছে? সো মানে এই যে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার যে তোমাদের যে আপডেট গুলো এগুলো দেবে না, কারণ এখন বর্তমানে প্রাইভেসিটা প্রায় হনন হয়ে গেছে। প্রাইভেসি এখন তোমরা জানো দিলীপ ঘোষের বেডরুম পর্যন্ত পৌঁছে গেছে। তো ওই জন্য আমি বলতে চাইছি তোমাদের যে প্রাইভেসিটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কখনোই আহ, মানে প্রাইভেসি হরণ করবে না। এরপরে আমি তোমাদের, আমারই একজন স্টুডেন্ট তোমাদের মতোই, তার সাথে কি হয়েছিল, এরকমই ধরনের একটা প্রাইভেসি মানে ইস্যু হয়েছিল, যেটা যার ফলে সে সাইকোলজিক্যালি মানে ট্রমাতে চলে গেছিল। সে এমন এত ভালো স্টুডেন্ট বলার নেই, সে পড়াশোনায় ছেড়ে দিল, প্রিপারেশনই ছেড়ে দিল। তো অন্যদিন তোমাদের গল্পটা শোনাবো তার, ঠিক আছে? তো আজকে একটা কি শব্দ শুনলে, স্যারেন্টিং। এই যে ধরো বাচ্চাদের কন্টেন্ট গুলো শেয়ার করছে, এটাকে বলছে স্যারেন্টিং। এটা কিন্তু গুরুতর অপরাধ, জানো তো? কারণ তুমি যে বাচ্চাটার শেয়ার করছো, সে বাচ্চাটা তো জানে না। পারমিশন নিয়ে কি শেয়ার করছো? পারমিশন নিয়ে শেয়ার করছে না। অনেকে তো মানে ঠিক আছে, মানে ইভেন তুমি বলো তো যে একটা বাচ্চার যে প্রাইভেট পার্টস, সেগুলো তো লোকের সামনে শেয়ার মানে দেখানো উচিত নয় না? কারণ তাদেরও তো একটা প্রাইভেসি রয়েছে, তাদেরও তো একটা মানে লজ্জা স্থানকে ঢাকার রয়েছে। কিন্তু আমরা বাপ মায়েরা বা আমরা আত্মীয় স্বজন যারা থাকি, তারা মানে এই জিনিসটাকে কেয়ার করি না, বাট উই হ্যাভ টু কেয়ার অ্যাবাউট দ্যাট। ওকে? কারণ এরকম অনেক ছবি থাকে অনেকের, যেগুলো বাচ্চাবেলায় তোলা হয় বা তোলা থাকে, যেটা বড় হয়ে যাওয়ার পরে সেটা তারা লজ্জিত বোধ করে বা লজ্জিত হয় আর কি, ঠিক আছে? তো এই জিনিসটা তোমরা আহ, খেয়াল করবে। তো আমি কি বললাম, এই যে ধরো কুডটা, ঠিক আছে, অতীতকালের কোনো ঘটনা, মানে আই কুড রান ফাস্ট, আই কুডের পরে দেখো তো ভার্বের ভি1 আছে, রান আছে ভি1। এই যে দেখো কুডের পরে ভি1 আছে, ক্লিয়ার? তারপরে আই কুড রান ফাস্ট, আমি ছোটবেলায় দৌড়াতে পারতাম, আমি ছোটবেলায় খুব দৌড়াতে পারতাম। হোয়েন আই ওয়াজ ইয়ং, একদম খুব জোরাতে মানে জোরে দৌড়াতো আর কি, ঠিক আছে? এটা কি করছে, মানে এটা পাস্ট অ্যাবিলিটি। তারপরে বলছে কুড ইউ ওপেন দ্য ডোর প্লিজ, মানে এটা কি বলছে, পোলাইট রিকোয়েস্ট। মানে তুমি ধরো রিকোয়েস্ট যখন করছো, মানে কেমন রিকোয়েস্ট, মানে অনুপম কি করেছিল, সৌভিককে বলেছিল যে সৌভিক পেনটা দেবে তো। এটা হচ্ছে কি বলতো, মানে রিকোয়েস্ট। এটা কি আমরা উড ইউ প্লিজ গিভ মি ইউর পেন, তুমি যখন বলবে যে কুড ইউ প্লিজ গিভ মি ইউর পেন, তখন যিনি খাতা দেখবেন তিনি ভাববেন তুমি কিভাবে বলছো, তুমি একদম তেল মারার মতো। অনুপম একদম ছবি করছে, সৌভিক ভাই তুমি আমাকে পেনটা দেবে, তুমি দাও না প্লিজ, কুড ইউ প্লিজ গিভ মি ইউর পেন। মানে অনেকে ন্যাকা ন্যাকা থাকে না, দেখবে যে অনেক মানে পাপা কি পরি বা হয়তো বাবা কি বস এরকম থাকে, ও একদম পুরো এমন করে বলবে, মনে হবে যে ও কাদা করে দিবে তোমাকে, ঠিক আছে? তো ওই রকম ধরনের যে কুড যখন ইউজ করবে, তখন তুমি নিজেকে পাপা কি পারি ভেবে নিবে, ঠিক আছে? আর যখন উড করবে তখন মোটামুটি একটু পোলাইট, তখন তুমি মোটামুটি ধরো নর্মাল থাকবে। আর তুমি যদি বলো যে এই দিবি অনুব্রত মন্ডল, তখন তো কোনো কথাই হবে না। সো এই যে ধারণা, এই যে কোথায় কি ইউজ করব, কোথায় কিভাবে আমরা শব্দ ব্যবহার করব, দারুণ গুরুত্বপূর্ণ। কারণ এই সমস্ত শব্দগুলো ব্যবহার করার মাধ্যমেই তুমি তোমার মনের ভাব প্রকাশ করতে চাইবে। তুমি কোন একটা রাইটিং লিখছো, তখন তুমি কুড ইউজ করবে না উড ইউজ করবে, না প্লিজ বলেই ছেড়ে দেবে, ঠিক আছে? সেই লেখাতে লেখক বুঝে নেবে যে তোমার যে মানে বলার যে ধরন, তোমার যে বলার যে মানে জায়গাটা, সেটা কেমন, ক্লিয়ার? তাহলে এই জিনিসটা তোমাদের লেখার মধ্যে ফুটিয়ে তুলতে হবে। তাহলে এই যে দেখো কুড ইউ ওপেন দ্য ডোর, তুমি মানে স্বাভাবিকভাবে ধরো তুমি তোমার, ধরো আমি আমি যদি আমার ওয়াইফকে যদি এইভাবে বলি, না বলি, আমি যদি আমার ওয়াইফকে যদি বলি যে ওগো শোনো দরজাটা একটু লাগিয়ে দাও, এইভাবে যদি না বলি, যদি এই দরজাটা লাগিয়ে দাও তো, তাহলে কিন্তু পরে বলবে পেলে না, পারলে বিসি মিশিয়ে দিই তোমার খাবারে। মানে
তোমাকে তো পোলাইটলি বলতে হবে, তাই না? তাহলে মানুষকে যদি পোলাইটলি না বলো তাহলে কিন্তু সে শুনবে না, তার মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। এই যে শব্দ, শব্দের মধ্যে একটা ভাইব্রেশন আছে, শব্দের মধ্যে শক্তি আছে। তাহলে তুমি যখন কুড বলে বলবে, কুড ইউ ওপেন দ্য ডোর প্লিজ, তখন সেটা শুনতে অনেক ভালো লাগবে। তুমি কি দরজাটা খুলে দেবে, বা তুমি কি দয়া করে দরজাটা খুলে দেবে, তখন যে কারোই মন ভালো লাগে। তোমার পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, তাও দেখবে তুমি খোঁড়াতে খোঁড়াতে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছো। আর তুমি বলছো এই দরজাটা বন্ধ করে দে তো, তখন কি হবে? ওর বাপের চাকর, মানে দরজা বন্ধ মানে শুধু অর্ডার, বসে বসে ভুঁড়ি ফুলিয়ে খাবে আর শুধু অর্ডার। ঠিক আছে? তো এই যে ভাইব্রেশন, ঠিক আছে, এই জিনিসটা তোমাদের শিখতে হবে, কোথায় কি লিখবো। আর তোমাদের তো বলতেই হবে, কারণ দেখো শব্দ, কথা বলা, এগুলো শিখতেই হবে। কারণ ইন্টারভিউতে গিয়ে তুমি যদি ভালোভাবে না বলতে পারো তাহলে কিন্তু তুমি নম্বর পাবে না। তোমার এই জিনিসটা দেখবে যে তোমার কমিউনিকেশন স্কিল কেমন, তুমি কিভাবে লোকের সাথে কথা বলছো, কিভাবে তুমি রিকোয়েস্ট করছো, কিভাবে বলছো, কেমন। তাহলে এই জিনিসটা বোঝা গেল। কারো কোনো সমস্যা আছে? বোঝাতে পারলাম? সোমেলেন্দু বলো, কি বলছো? এখানে স্যার যে ক্যান ইউ ইমাজিন বলবো না কুড ইউ ইমাজিন বলবো, এবার ইমাজিনেশনটা আমি যখন প্রশ্ন করছি সেটাকে আমরা অ্যাবিলিটি হিসেবে ভাবছি না রিকোয়েস্ট হিসেবে ভাবছি? আমি কি কুডটা শুধু রিকোয়েস্ট বলেছি? দেখো তুমি যখন এখানে যখন বলবে যে ক্যান ইউ ইমাজিন, তুমি কি কল্পনা করতে পারো? আর তুমি যখন বলে কুড ইউ ইমাজিন, তুমি কল্পনা করতে পারতে? এখন যে জিনিসটা করছো, তুমি কি কল্পনা করতে পারতে? এই যে দেখো অতীতের কথা বলে দিয়েছি তখন, হুম। দেখো ধরতে পারলে? হ্যাঁ, আমি অতীতটা বুঝলাম, কিন্তু যে মানে আমি কাউকে রিকোয়েস্ট তো করতে পারি যে কুড ইউ ইমাজিন। হ্যাঁ, তুমি তখন করতে পারো যে কুড ইউ ইমাজিন, তুমি মানে আহ, তুমি পারো, মানে তুমি চিন্তা করতে পারো। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। মানে তুমি যখন বলছি ক্যান ইউ ইমাজিন, তখন তখন বাংলাটা হবে এরকম যে তুমি চিন্তা করতে পারো, ঠিক আছে, বা তুমি এটা ইমাজিন করতে পারো নর্মালি। আর যখন তুমি বলছো কুড ইউ ইমাজিন, হ্যাঁ, তখন তোমার তোমার সেন্সটা আসছে এরকম যে আহ, তারপরে যে বাক্যগুলো আসবে, মানে শুধুমাত্র কুড ইউ ইমাজিন বলে দিয়ে প্রশ্ন চিহ্ন যখন দিচ্ছ, তখন এটা পাস্টের সেন্সে চলে যাচ্ছে। তারপরের যে বাক্যগুলো তুমি গঠন করবে তার উপর ভিত্তি করে কুড আর ক্যানটা তোমাকে বসাতে হবে। বোঝা গেল? আচ্ছা স্যার। বেশ। তারপরে দেখো ইনডাইরেক্ট স্পিচে হয়। ইনডাইরেক্ট স্পিচ মানে যে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে, মানে ভেতরে এই যে ধরো মানে কেমন বলো তো, এরকম থাকে না যে হি সেড, কমা, ইনভার্টেড কমার মধ্যে, হি ক্যান সলভ দা, সরি এখানে হবে আই, এটা থাকে। এটা দেখো এখান থেকে গেছি এখানে কি ছিল, হি সেড আই ক্যান সলভ দ্য প্রবলেম, সে বলেছিল আমি প্রবলেমটা সলভ করতে পারি, অতীতে বলেছিল না। এবারে যখন তুমি এটা ধরো স্টেটমেন্টে আছে বলে দেখো, মানে ভেতরে লেখা আছে প্রেজেন্টে, সে তখন বলেছিল যে আই ক্যান সলভ দ্য প্রবলেম। এবারে এখনকার রেসপেক্টে সেটা পাস্টে চলে গেছে, কারণ হি সেড, সে বলেছিল, এবং পাস্টে চলে গেল ব্যাপারটা, ওই জন্য হি সেড দ্যাট, বা হি সেড কি বলেছিল, হি কুড সলভ দ্য প্রবলেম। দেখো কুড চলে গেছে কেন বলো তো, এখানে সেড আছে অতীতে। এবার যখন তুমি এটাকে ন্যারেটিভ করতে গেলে, ন্যারেট করতে গেলে, তখন হি কুড, হি সেড কি, হি কুড সলভ দ্য প্রবলেম। বোঝা গেল? এতদূর পর্যন্ত আশা করছি কোনো সমস্যা নেই। এরপরে দেখো মে, মেটাও কেমন, মেটাও আলাদাভাবে একটা মোডাল, মাইটও আলাদাভাবে একটা মোডাল। এবার মেয়ের ইউজ আমরা কিভাবে করি? মেয়ের ইউজ দেখো প্রবাবিলিটি, সম্ভাবনা, বৃষ্টি হতে পারে। এই যে দেখো ইট মে রেন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। কার কার বৃষ্টি হচ্ছে? আজকে বৃষ্টি হচ্ছে না, আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে। আমার এখানে তো সারাদিনই বৃষ্টি হচ্ছে, প্রায় কলকাতাতে আমরা মানে ভালোই ফিলিংস, মানে ফিল নিচ্ছি আর কি। মনে হচ্ছে যেন মৌসিন রামে রয়েছি। ঠিক আছে? তো আজ বৃষ্টি হতে পারে, এই যে পারার সম্ভাবনা, সম্ভাবনা, প্রবাবিলিটি,
এটার ক্ষেত্রে আমরা কি করছি, মে। ক্লিয়ার? এরপরে দেখো পারমিশন, তুমি পারমিশন নেবে, ঠিক আছে? পারমিশন নেওয়ার ক্ষেত্রে আহ, অনেক সময় বলি, ঠিক আছে, অনেক সময় বলি না ইউ মে সিট ডাউন, ঠিক আছে? তো তুমি ইন্টারভিউ দিতে গেছো, এই ধরো সর্বাণী, সর্বাণী ডাব্লিউবিসিএস এই গ্রুপের ডাক পেয়েছে 2024-এ, ইন্টারভিউতে গেছে, সে বললো মে আই কাম ইন স্যার, পারমিশন নিচ্ছে, মে আই কাম ইন স্যার, এই যে মে পারমিশন নিচ্ছে, তখন তার বললো ইয়েস প্লিজ কাম, তুমি গেলে, তারপরে তুমি চেয়ারটার সামনে দাঁড়ালে, তারপরে সর্বাণীকে বললো যে যিনি ইন্টারভিউতে বোর্ডে রয়েছে, তখন বলছে ইউ মে সিট ডাউন, তখন তুমি বললে থ্যাংক ইউ স্যার, দিয়ে বসে গেলে। তো এই যে বসা, তখন তো তোমাকে জানতে হবে যে কি বললো আদৌ, ঠিক আছে? তাহলে তুমি এখান থেকে ইন্টারভিউ এর এই কনভারসেশন গুলো জানতে পারছো। তাহলে এই যে একটা কি পারমিশন দিচ্ছে তারা বসার, তখন তুমি পারমিশন পেলে এবং বসলে। ক্লিয়ার? তাহলে পারমিশন হয়ে গেল। এবারে কি ব্লেসিংস আর উইসিংস, ব্লেসিং করি না, ব্লেসিং যে তোমার ঈশ্বর তোমার মঙ্গল করুক, মে গড ব্লেস ইউ, তখন কি ঈশ্বর তোমায় আশীর্বাদ করুক বা মঙ্গল করুক। এছাড়া কি উইসিংস, উইসিং এর ক্ষেত্রে উইস, কি উইস করে, ইউ মে বি আ ডক্টর, তুমি একজন ডক্টর হও। হ্যাঁ তনজিৎ বলো। সরি স্যার, বলছি এই যে মেয়ে যে পারমিশনটা বলছে, এটা পারমিশনটা নেওয়ার ক্ষেত্রে ইউজ করা উচিত না পারমিশন দেওয়ার ক্ষেত্রে ইউজ করা উচিত? হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলছি মেয়েটা যখন ইউজ করা হবে তখন সেটা কি মানে কোনো পারমিশন নেওয়ার জন্য ইউজ করা হবে না দেওয়ার জন্য ইউজ করা হবে? কারো জানা আছে? কে বলবে? হ্যাঁ বলো। স্যার এটা দুটো ক্ষেত্রেই হয়তো হয়, পারমিশন দেওয়ার ক্ষেত্রেও হয়, নেওয়ার ক্ষেত্রেও হয়। তোমার কি মনে হচ্ছে, মানে মেয়েটা দেখে ধরো এরকম কি ইউ মে সিট ডাউন বলি, তার মানে তোমাকে পারমিশন দিলাম, ঠিক আছে? আর যখন আমি বলছি যে মে আই কাম ইন, তার পারমিশন নিচ্ছি। হ্যাঁ। কি বললে? হ্যাঁ স্যার। বুঝতে পারলে? হ্যাঁ, বুঝতে পেরেছি। দেখো অ্যাকচুয়ালি এই যে মে শব্দটা আছে, তুমি, ঠিক আছে, আমি এখানে এখানে পারমিশন দেওয়া নেওয়া দুটোর ক্ষেত্রেই, ঠিক আছে, মানে ইউজ করা যায়। এবারে তুমি যখন ধরো মানে কেমন বলতো যে মানে ভদ্রতার সাথে যখন চাইছো, হুম। তখন কেমন বলতো, এই যে ধরো অনুমতি চাওয়ার ব্যাপারটা পারমিশনের ক্ষেত্রে, হ্যাঁ আমি এখানে বলি, তখন আমরা কি বলি, মে আই, ঠিক আছে? এবার ধরো নর্মালি আনুষ্ঠানিকভাবে তুমি চাইছো, ঠিক আছে, তখন কি হবে, মানে আনুষ্ঠানিকভাবে তখন কি করবে তুমি, তখন বলবে যে ক্যান আই, মানে তুমি তখন বলবে যে ধরো মে আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটা করতে পারি, মানে তুমি গেছো একটা কাজ পড়ে আছে, তোমার দেখে খারাপ লাগছে, মানে ধরো নোংরা পড়ে আছে, তুমি ভাবলে ঝাঁটা দিয়ে একটু সরিয়ে দিই, তখন তুমি জিজ্ঞাসা করলে মে আই ডু দ্য ওয়ার্ক বা মে আই ক্লিন দ্য ফ্লোর,
আমি কি এই ফ্লোরটা ক্লিন করতে পারি? হ্যাঁ, তখন যদি পারমিশন দেবে, তুমি বিনয়ের সাথে বলছো। এবার নর্মালি তুমি বলছো ক্যান আই ক্লিন দ্য ফ্লোর, আমি কি, মানে নর্মালি যেটা বলছো ক্যান আই ক্লিন দ্য ফ্লোর, আমি কি এটা ক্লিন করতে পারি? তখন সে যদি মনে হয় যে না তুমি আমার নর্মাল ভাবে তুমি তাকে জিজ্ঞাসা করছো, তো নর্মাল, ঠিক আছে। তো এই যে পারমিশন চাওয়ার ক্ষেত্রে এটা হলো, ঠিক আছে। এবারে ধরো অনুমতি দেওয়ার ক্ষেত্রে, মানে অন্য কাউকে ধরো অনুমতি দিচ্ছ, তখন ইউ মে ব্যবহার করে নর্মালি অনুমতির ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম, যে পারমিশনটা অনুমতি দেওয়ার ক্ষেত্রে, ইউ মে লিভ হোয়েন ইউ আর ফিনিশড। তুমি ধরো কোনো কাজ করছো, তখন তোমাকে বললো তোমার বস যে ইউ মে লিভ, তুমি বাড়ি যেতে পারো, হোয়েন ইউ আর ফিনিশড, মানে তোমার কাজ যখন শেষ হয়ে যাবে, বা তুমি যখন, মানে তোমার কাজটা শেষ হয়ে যাবে তখন তুমি যেতে পারো, বা এরকম ধরনের একটা শব্দ। ঠিক আছে, বোঝাতে পারলাম আশা করছি তানাজিৎ? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ভেরি গুড। এরপর দেখো মাইট। এই যে মাইট শব্দটা, এটা কি বলতো, প্রবাবিলিটি ইন পাস্ট, মানে প্রবাবিলিটি যদি প্রেজেন্টে হয়, আমরা দেখো মেয়ের পাস্ট ফর্ম কিন্তু মাইট নয়, কিন্তু আমরা নর্মালি এমন করে দিয়েছে মাস্টার গুলো পড়াতে পড়াতে, মাথার মধ্যে গেঁথেই দিয়েছে যে মানে এটা পাস্ট, মানে মেয়ের পাস্ট ফর্ম হচ্ছে মাইট। আর যত গন্ডগোল এখানেই না, মেয়ে, আমি কি করছি, প্রবাবিলিটি এখন বৃষ্টি হতে পারে বা আজ বৃষ্টি হতে পারে, বর্তমান আছে, তখন মে। কিন্তু যখন কি হবে, যে পাস্টে যখন, মানে কখনো, মানে অতীত, মানে পাস্টের কোনো ঘটনা ধরো যখন বোঝাবো প্রবাবিলিটি, তখন আমরা কি করব, মাইটটা ব্যবহার করব। ঠিক আছে, এবারে দুটো ক্ষেত্রে মাইট ইউজ করি। আমরা কি করি, যে একটা নেগেটিভ সেন্সে ইউজ করতে পারবো, এটা একদম খুবই কমন ইউজ হয় নেগেটিভ সেন্সে, ঠিক আছে। আর কি, প্রবাবিলিটি ইন পাস্ট, এই যে দেখো হি মাইট বি অ্যাট হোম, মানে সে হয়তো বাড়িতে থাকতে পারে, পাস্টের একটা প্রবাবিলিটি, সে হয়তো বাড়িতে থাকতে পারে, পাস্টের প্রবাবিলিটির ক্ষেত্রে আমরা মাইটটা ব্যবহার করলাম। আর কি, নেগেটিভ সেন্স, মানে সে হয়তো পার্টিতে আসবে না, সে হয়তো পার্টিতে আসবে না, কেন, কারণ তার মা হচ্ছে তোমার ওল্ড মাইন্ডেড, পার্টি মানে মদ, মেয়ে, গান, নাচ, ডিস্কো, এগুলো ভাবে। ওরা তো বোঝে না যে তুমি নর্মালি কি বলে যেন, একটা কেক কাটবে, তারপরে বিরিয়ানির নাম করে একটুখানি পায়েস খাইয়েই পাঠিয়ে দেবে, প্রহসনও করে দেবে। তুমি তো জানো না, তোমার বাবা মা ভাবছে অন্য কিছু, একদম বিশাল ব্যাপার, আর তুমি এদিকে গিয়ে দেখছো জাস্ট তোমাকে একটুখানি পায়েস খাইয়েই পাঠিয়ে দিয়েছে, প্রহসন করে দিয়েছে। তো এই যে পার্টি, সে হয়তো পার্টিতে আসবে না, আর এর আগে যার অভিজ্ঞতা ছিল সে তো যাবে না, যে না ও বিরিয়ানি খাওয়ায় না, একদমই খাওয়ায় না, শুধুমাত্র পায়েস খাইয়েই পাঠিয়ে দেয়, তখন তুমি বলে পার্টিতে যাবে না। তো এই যে একটা নেগেটিভ সেন্স, হি মাইট নট কাম টু দ্য পার্টি, সে হয়তো পার্টিতে আসবে না, এই ধরনের কথা আমরা সচরাচর ব্যবহার করে থাকি, তাই না? আজকে একটা দেখছিলাম, মানে দেখছিলাম বলতে আমি ভাবছিলাম আর কি, হ্যাঁ মানে তো আমার ধর বেস্ট ফ্রেন্ড, আমার বউ, হ্যাঁ তো তার সাথে আমার সমস্ত কথা, মানে আমি তো একাই থাকি, আমি আর বউ, তো এবারে কি হয় যে সেই আমার বন্ধু, সেই আমার সবকিছু, হ্যাঁ মানে সি ইজ মাই গুড ফ্রেন্ড, ওকে। তো তো এবারে তার সাথে কথা হচ্ছিল, তো তাকে বলছিলাম, তো সে শোনাচ্ছিল যে তার হাতটা ছোটবেলায় যখন ছিল তখন ভেঙে গেছিল, তো ডাক্তারের নাম করে কবিরাজের কাছে নিয়ে চলে গেছিল। তো এখন কি আছে বলতো, ওকে আমি তখন একটা মানে বললাম যে আমরা তো মানে কবিরাজ গুলোকে মডার্ন যুগের যারা ফিজিওথেরাপিস্ট, তারাই অ্যাকচুয়ালি কি বলতো, মানে অতীতের কবিরাজ, ঠিক আছে। তো এই যে কনসেপ্টটা, তো অতীতের কবিরাজ হচ্ছে যে বর্তমানের ফিজিওথেরাপিস্টরা। এবারে দেখো শুড, স্যালের পাস্ট ফর্ম কিন্তু শুড নয়, স্যালের পাস্ট ফর্ম শুড মোটেও নয়, শুড আলাদাই একটা মডেলস, ঠিক আছে। তো এই যে শুডটা কি হয়, সাজেশন,
আর কিসে হয়? প্রপোজাল। আর কি হয়? ডিউটি। এবারে বলবে যে স্যার আপনি তো বলছেন সাজেশন প্রপোজাল, এর মধ্যে পার্থক্যটা কি? দেখো, সাজেশন আর প্রপোজালের ক্ষেত্রে একটা বিশাল বড় পার্থক্য আছে। কেমন? সাজেশনের ক্ষেত্রে যে সাবজেক্ট, মানে ধরো তুমি, সাবজেক্ট মানে আই এখানে ইনভলভ থাকবে না। আর প্রপোজালের ক্ষেত্রে আই থাকবে। মানে কেমন ব্যাপারটা দেখো, এখানে যারা আছি সবাই মিলে, ঠিক আছে, সবাই মিলে ভাবলো যে চলো একটা পিকনিক করা যাক। এবার মানিক যদি সাজেশন দেয়, মানিক বললো যে দেখ এরকম ব্যাপার, তোরা যেতে পারিস দীঘাতে। হ্যাঁ, সেখানে খুব ভালো একটা ব্যবস্থা আছে আমার জানা আছে, জয়রাম হোটেল, আর হচ্ছে অরুন্ধতী ধাবা, এখানে খাওয়া দাওয়া ভালো হয়। হ্যাঁ, আর চন্দ্রিমা ফিশ ফ্রাই, এই সমস্ত জিনিসগুলো ওই মানে মানিক বিশাল জানে আর কি ওই দীঘার ব্যাপারটা। তখন মানিককে জিজ্ঞাসা করেছি আমরা সবাই, তো মানিক তখন বললো যে তোরা যে এইভাবে যেতে পারিস। তো এটা কি সাজেশন? মানিক কিন্তু নিজে যাবে না এখানে। মানিক বললো তোরা যেতে পারিস, এখানে ব্যাপার এই এই ব্যাপার আছে। এবার মানিক যখন প্রপোজাল দেবে, মানিক যখন বলবে যে তোরা কি দীঘা যাবি, এই হোটেল আছে ওই হোটেল আছে, এই যে প্রপোজাল দিচ্ছে, তার মানে কি মানিক তো নিজেও যাবে না? তাহলে সাজেশন আর প্রপোজালের মধ্যে পার্থক্যটা বুঝতে পারলে? তো এই হচ্ছে ব্যাপার, তুমি যখন কাউকে প্রপোজ করো তখন নিজেই তো করো না, নিজেই করো। যে তুমি ধরো কোন একজন মেয়েকে বা কোন একজন ছেলেকে পছন্দ করো, তো তাকেই তো বলবে যে দেখো তোমার পিছনে আমি প্রায় ক্লাস 10 থেকে ঘুরছি স্বাস্থ্য সাথীর সাইকেল নিয়ে, স্বাস্থ্য সাথীর দুটো চাকায় এখন শেষ, কিন্তু তোমার পেছনে ঘোরা আমার এখনো শেষ হয়নি। কিন্তু দেখো, সরি স্বাস্থ্য সাথী কেন, ওটা সবুজ সাথী, সবুজ সাথীর সাইকেল নিয়ে ঘুরেছিলাম, এখনো কিন্তু ঘোরা বন্ধ হয়নি। হ্যাঁ, তো সবুজ সাথী সাইকেলে ঘুরেছি, এখনো ঘোরা বন্ধ হয়নি। তো মনের গহীনে তো প্রচুর প্রেম ছিল, এবং এখন তার তীব্রতা আরো বেড়ে গেছে তোমার সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি। আমি জানি না তোমাকে কতটা ভালো লাগি, তবে তুমি আমাকে পৃথিবীর সমস্ত সৌন্দর্যের থেকেও সুন্দরী মনে হও বা সুন্দর মনে হও। তো তুমি যদি, তোমার যদি মনে হয়, তাহলে তুমি আমাকে মানে তোমার করে নিতে পারো। আমি তোমার সমস্ত কিছু খেয়াল করবো, যেমন সিনেমার নায়ক নায়িকারা বলে আর কি, তোমার সব খেয়াল নেবো, তোমার কোনো এই করতে দিব না, কষ্ট দেবো না, তোমার ওই যে দুষ্টু ভাইটা আছে তোমার দুষ্টু ভাইকে সাহায্য করে দেবো, তোমার বাবা মা তোমার খেয়াল রাখে না, আমি তোমার সব খেয়াল রাখবো, তোমার মোবাইলে রিচার্জ আমি করে দেবো প্রত্যেক দিন, ঠিক আছে, কোনো রকমের অভাব হতে দেবো না। পরে যখন বিয়ে করবে তারপরে যে গল্প, সেটা তো আলাদা ব্যাপার, তখন কথায় উঠতে বসতে ভিখিরির বাচ্চা, এই ওই হ্যান ত্যান, তো রিচার্জের টাকাটাও দিতে হচ্ছে আমাকে, কিছু করিস না, এই না ওই না, তো সেটা তো আলাদা ব্যাপার। So, তো এবারে কি বলতো, যে এই যে প্রপোজাল তোমাকে নিজে থেকে দিতে হবে। এবারে সাজেশনটা দেখো, হ্যাঁ সরকারি চাকরি থাকলে বলার দরকার নেই, নয় সরকারি চাকরি আবার দেখতে হবে তো কেমন সরকারি চাকরি, ঠিক আছে। এবারে এখন দেখো, সরকারি মাস্টারদেরকে কেউ মানে দিতেও চায় না, মানে সবাই মানে অ্যাফ্রেড অফ, ঠিক আছে, সবাই একদম ভীত সন্ত্রস্ত সরকারি চাকরি, মানে সরকারি চাকরি বলতে আমাদের হাই স্কুলের টিচার বলতে পারো। হ্যাঁ, মানে নর্মালি চাইছে, মানে সে যে সালেই পাক না কেন, ঠিক আছে। এবারে সেই জিনিসটা আর কি একটা ব্যাপার থাকে। আর একটা আমি ফেসবুকে রিসেন্ট একটা পোস্ট দেখছিলাম, সেখানে লিখেছে যে যে যত মোটা অঙ্কের সরকারি চাকরি করে, মোটা অঙ্কের বেতনের সরকারি চাকরি করে, তার বউ ততটা ফর্সা। ঠিক আছে। তো তো তারা তো এই জিনিসটা আর কি। তো এই সব জিনিস মানে মানুষের সত্যি মানে আমি অবাক হয়ে যাই যে চিন্তা ভাবনার যে পরিস্ফুটন, মানুষ কি হারে ভাবে আর কি। তো যাই হোক না কেন, আহ, তো এবারে দেখো, এবার প্রপোজালের ক্ষেত্রে তো হয়ে গেল, বুঝতে পারলে প্রপোজালটা। এবার সাজেশনের ক্ষেত্রেও আমি উদাহরণ দিয়েছি। ধরো পলাশ চাঁদনীকে প্রেম করে, চাঁদনী নামের একটা মেয়ে, চাঁদনী সাহা, তাকে পলাশ সাহা প্রেম করছে, মানে একদম খুব পছন্দ, কিন্তু পলাশ আর বলতে পারে না, ঠিক আছে।
এবার সোমেলেন্দু কি করছে, সোমেলেন্দু পলাশের খুব ভালো বন্ধু এবং চাঁদনিরও খুব ভালো বন্ধু। এবারে সোমেলেন্দু জানে যে পলাশ পছন্দ করে, এবারে সোমেলেন্দু চাঁদনিকে বলছে যে চাঁদনি একটা কথা বলবো। বল, তুই রাগ করবি না তো? আরে না না, তোর উপর রাগ করবো কেন, দেখ ভালো করে মানে ভাবনা চিন্তা করে বল, রাগ করবি না তো? বলছে না না, রাগ করার কি আছে। আহ, তুই পলাশকে তো চিনিস? হ্যাঁ, আমার ভালো বন্ধু। হ্যাঁ, কোনটা বলতো? ওই ছেলেটা, ওই হালকা কুচো চুল, চশমা পরে, ভদ্র করে, সবসময় ফর্মাল ড্রেস পরে, ওই ছেলেটা তো পড়াশোনায় ভালো। হ্যাঁ রে, ওর কথা বলছিস? হ্যাঁ, ও না মানে তোকে পছন্দ করে। তুই চাইলে মানে ওর সাথে সম্পর্ক স্থাপন করতে পারিস, খুব ভালো ছেলে বুঝলি তো। সে তোকে মনে মনে পছন্দ করে, খুব পছন্দ করে, কিন্তু তোকে বলতে পারে না, কখনো বলে উঠতে পারেনি তো। ও আমাকে বলেও নি, হ্যাঁ, যে তুই তাকে এ কর, মানে তার সাথে সম্পর্ক স্থাপন কর বা তার তার প্রেমে পড় বা তাকে বল। মানে আমারই মনে হয়েছে তার দিক থেকে যে তুই মানে, জানি না তুই ওর থেকে বেটার ছেলে ডিজার্ভ করিস কিনা, বা তুই আদৌ ওকে ডিজার্ভ করিস কিনা, বা তোকে ও ডিজার্ভ করে কিনা, আই ডোন্ট নো। বাট মানে অ্যাজ এ ফ্রেন্ড আমি বলতে পারি পলাশ সত্যি খুব ভালো ছেলে, ভদ্র ছেলে, তার মধ্যে সেই ক্ষমতা রয়েছে, মানে তার সে কিছু না কিছু তো করেই নেবে। হ্যাঁ, তো দেখ, তুই ভাবতে পারিস। দেখো এখানে সাজেশন দিচ্ছে কে? সোমেলেন্দু, পলাশের হয়ে। সোমেলেন্দু কিন্তু নিজে ইনভলভ নেই, সাজেশন দিচ্ছে। তাহলে সাজেশনের মানেটা বুঝতে পারলে? এরকম কেউ করেছো নাকি এই সেকেন্ড হ্যান্ড, সেকেন্ড পার্টির মানে কাজগুলো? মানে অনেকে থাকে তো। তো যাই হোক, তাহলে আমরা কি করছি, আমরা শিখছি বাস্তব উদাহরণ দিয়ে। তোমরা ভেবো না যে মানে আমি মানে জাস্ট মজা করার জন্য, আমি জাস্ট তোমাদের শেখাচ্ছি যাতে করে তোমরা খুব ভালো করে শিখতে পারো, তোমাদের মনে যাতে গেঁথে যায়, যে সাজেশন আর প্রপোজাল যাতে কোনোদিনও না ভুলো। তোমরা কখনোই যাতে না ভুলো যে সাজেশনে আমি নিজে ইনভলভ থাকবো না, আর প্রপোজালে আমি ইনভলভ থাকবো। ঠিক আছে, এই জিনিসটা যাতে মনে থাকে তোমাদের। এই যে দেখো, ইউ শুড স্টাডি হার্ড, তোমার কঠিন ভাবে পড়াশোনা করা উচিত। তুমি বলছো কাকে? অনুপম সর্বাণীকে বলছে যে তোমার কঠিন ভাবে পড়াশোনা করা উচিত, বা মানে তোমার একদম পুরো বার্নিং ডিজায়ার থাকা উচিত পড়াশোনা নিয়ে। অনুপম বলছে সর্বাণীকে তুমি ডাব্লিউবিসিএস অফিসার হবেই, তুমি একদম ইউ শুড স্টাডি হার্ড, তোমার মানে স্টাডি হার্ড করা উচিত, মানে তোমার পড়াশোনা করা উচিত। আরে আমি বিন্দাস রাত 2টো পর্যন্ত রিলস দেখবো, আমি সকাল 10টার সময় উঠবো, তারপরে এদিক ওদিক ডায়লগ মারবো দুটো, তারপরে শুয়ে পড়বো। মানে ও নিজে ইনভলভ নেই, ও সারওয়ানিকে বলছে যে তুমি পড়াশোনা করো, কঠিন পড়াশোনা করা উচিত, আর এদিকে নিজে বসে বাবু রিলস ঘাটছে আর সুপ্রিয়ার সাথে চ্যাটিং করছে। বুঝতে পারলে? তাহলে ও নিজে ইনভলভ নেই, সাজেশন দিল। তারপরে দেখো, এই কেউ কিন্তু ব্যক্তিগতভাবে যদি কানেক্ট করে নাও, তাহলে ব্যক্তিগতভাবে কিন্তু নিও না, ঠিক আছে? তারপরে দেখো দ্বিতীয় হচ্ছে যে ইউ শুড রেসপেক্ট আওয়ার টিচার্স। এখানে কি মোরাল ডিউটি, মোরাল ডিউটির কথা বলেছে, তাহলে আমাদের শিক্ষকদের সম্মান করা উচিত, এটা হচ্ছে মোরাল ডিউটি। উই শুড রেসপেক্ট আওয়ার টিচার্স, উই শুড রেসপেক্ট আওয়ার কান্ট্রি, উই শুড রেসপেক্ট আওয়ার মানে মানে যেটা তোমার মনে হচ্ছে যে মানে মোরাল ডিউটি হওয়া উচিত, মানে উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, উই শুড রেসপেক্ট আওয়ার national flags, we should respect our country and brave soldiers, we should respect our heroes। ঠিক আছে, যেটা তোমার মোরাল ডিউটি মনে হবে তুমি সেটা করবে। ক্লিয়ার? এতদূর পর্যন্ত আশা করছি কোনো সমস্যা নেই। এরপরে দেখো মাস্ট। মাস্টটা কি বলতো? সার্টেনটি, মানে ধরো একটা নিশ্চিত ভাব, সার্টেনটি। তারপর হচ্ছে নেসেসিটি, প্রয়োজনীয়তা। কি? সার্টেনটি মানে নিশ্চিত ভাব, স্ট্রং ডিউটি, এটা ছিল কি ডিউটি, আর এটা হচ্ছে স্ট্রং ডিউটি। আর নেসেসিটি, নেসেসিটি মানে হচ্ছে প্রয়োজনীয়তা। এবারে দেখো উদাহরণ দেখছি, ইউ মাস্ট ওয়্যার আ হেলমেট, এটা নেসেসিটি, তোমার হেলমেট পরতে হবে, না হলে তোমাকে মানে ধরে ফাইন করে দেবে। ঠিক আছে, আমি জানো তো হেলমেট পরিনি, আমি মালদায় একবার যাচ্ছিলাম, সেই মালদা থেকে
আহ, তোমার এনএইচে উঠে আমি যাচ্ছিলাম পারদেশি ধাবা। হুম, পারদেশি ধাবাতে খেতে যাচ্ছিলাম আমি আর আমার ওয়াইফ। তো আমার ওয়াইফ সে মানে মানে ও তো স্কুটি ধরো, ওর হেলমেট ছিল, স্কুটি ওর লাইসেন্স আছে, সবকিছু আছে, আর আমি একদম পুরো বাহাদুর, আমি শুধু চালাতে জানি, আমার না লাইসেন্স আছে না হেলমেট আছে। আমি বিন্দাস যাচ্ছি, ঠিক আছে, দুজন মিলে দুই পৃথিবী করতে করতে যাচ্ছি। এবারে কি হলো, ব্যাস ওখানে ধরে নিয়েছে আমার না হেলমেট আছে না লাইসেন্স আছে, দাও 1000 টাকা ফাইন। তো তো আমি ফাইন দিয়েছি 1000 টাকা, ঠিক আছে। তো এবারে ধরো এই যে তোমার হেলমেট পরা উচিত, ইউ মাস্ট ওয়্যার আ হেলমেট। তুমি যখন লিখবে, ধরো একটা এসে সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে ধরো একটা এসছে, তো লেখা এসছে, সেখানে তুমি কি করবে, সেখানে তুমি ইউ মাস্ট ওয়্যার আ হেলমেট এটা ব্যবহার করবে। ক্লিয়ার? তারপরে দেখো, সে নিশ্চয়ই এখন স্কুলে আছে, সে নিশ্চয়ই এখন স্কুলে আছে, মানে আমির হয়ে গেছে ওদের শামসি কলেজের ডন, ওর কথায় উঠে বসা করে শামসি কলেজ, ঠিক আছে। ওর বোনকে কে কি উল্টাপাল্টা বলে দিয়েছে, ওর বোন ক্লাস 9-এ পড়ে, কোন একটা ছেলে কিছু বলে দিয়েছে, তখন আমিরের কাছে খবর এলো যে ওই ছেলেটা নিশ্চয়ই এখন স্কুলে আছে, এরকম ধরনের কথা বলি না আমরা, সে নিশ্চয়ই আছে। তখন আমির ইংরেজিতে বলছে, না আমিরকে এসে বলছে, হি মাস্ট বি অ্যাট স্কুল নাও, ইউ ইউ শুড গো অ্যান্ড শুট হিম, মানে এরকম করে আমিরকে বলছে। আমির তো একদম পুরো থার বের করলো, আর একদম পুরো চললো স্কুলে, মানে এই যে সার্টেনটি, মানে একদম আছে, এখন স্কুলে আছে, আমি দেখলাম গেল স্কুলে, এরকম একটা ব্যাপার, সার্টেনটি। ওকে, এবারে দেখো এই যে স্ট্রং ডিউটি, একটা হচ্ছে ডিউটি, একটা স্ট্রং ডিউটি। স্ট্রং ডিউটি মানে তোমাকে একদম বলে দিয়েছে একদম করতেই হবে এই জিনিসটা, নাহলে কিন্তু উপায় নেই, ঠিক আছে। তো যখন স্ট্রং ডিউটি কোনো কিছু থাকবে, তখন তুমি কি করবে, মাস্কটা ইউজ করবে। তাহলে আশা করছি মাস্ক, এবার কারো কি সমস্যা আছে, আমি একটুখানি জল পান করব, 5 মিনিটের সময় আছে, 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে আশা করছি আহ এটা। তো কারো কি কোনো প্রশ্ন আছে থাকলে বলো, বা বুঝতে পারোনি। হ্যাঁ অনুপম বলো। স্যার বলছি ওই মাস্টার পর বি হয়েছে, ওইটা কি প্যাসিভ আছে বলে হয়েছে? কে বলবে এর উত্তরটা? শুনে বলো। এখানে স্যার বি বলতে যেখানে আমি নিজে উপস্থিত থাকছি, নিজে মানে বি ভার্বের ইউজের জন্য আমি ওটা বি ব্যবহার করছি, সেটা নয় কি এটা প্যাসিভ নয়, এটা আমার উপস্থিতি ওখানে কাম। আমার মনে হচ্ছে এটা মেন ভার্বের, মানে মাস্টার এখানে যেহেতু মডেল ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়েছে, বিটা এখানে সেজন্য মেন ভার্ব হিসেবে ইউজ এখানে হয়েছে নাকি? বিটা হচ্ছে মেন ভার্ব। ভেরি গুড, এর থেকে ভালো উত্তর আর কি হতে পারে, বলো এর থেকে ভালো উত্তর আর কি হতে পারে? হুম স্যার, বুঝতে পেরেছি। একদম, এটা হচ্ছে বি ভার্ব, বি মানে হওয়া থাকা, ঠিক আছে। এই যে আছে, আছে মানে কি, বি, হওয়া থাকা, বি, তাই না। এখানে এটা হচ্ছে ভি অন, তোমরা জানো। এখানে মাস্ট হচ্ছে অক্সিলারি ভার্ব, আমরা জানি অক্সিলারি ভার্ব, তাও কি আবার মোডাল, মোডালের পরে কি হয়, ভি অন। একদমই সোজা না, একদমই কিছু নেই এখানে। এরপরে দেখো, ওটা হচ্ছে মাস্ট ছিল, এবারে মাস্ট নট। কি বলছি, মাস্ট নট, মাস্ট নট মানে হচ্ছে প্রহিবিশন, মানে কোনো কাজ থেকে নিষিদ্ধ করছো, ঠিক আছে। এই যে ধরো অনেকের বিড়ি সিগারেট খাওয়া মানে অভ্যাস, ঠিক আছে। তো যারা বিড়ি সিগারেট খায় তাদের আবার সময় সময় লাগবে, তো তাদের ক্ষেত্রে তুমি কি বলবে যে ধরো কি হয়েছে যে পাবলিক প্লেসে অনেকে ধরো ধূমপান করে, আমার তো প্রচুর সমস্যা হয়, হ্যাঁ, তো আমি ধরো বলে দিই তাদেরকে যে দেখো এখানে খেও না, কারণ এটা পাবলিক প্লেস, হ্যাঁ। তো ইউ মাস্ট নট স্মোক হেয়ার, এখানে ধূমপান করা নিষেধ। এই যে নিষেধ, এর ক্ষেত্রে আমরা মাস্ট নটটা ইউজ করছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি মাস্ট হচ্ছে, মাস্টটা ইউজ করছি করা উচিত, আর করা উচিত নয় নিষেধ করা, নট লাগিয়ে দিয়ে সিম্পল। তো মাস্ট আলাদাভাবে হচ্ছে একটা মোডাল ভার্ব,
আর মাস্ট নটও আলাদাভাবে একটা মোডাল ভার্ব। ওকে, এরপরে দেখো অট টু। এই যে অট টু, এটা হচ্ছে মোরাল ডিউটি। অট টুটাও মোরাল ডিউটি। আবার স্ট্রং সাজেশন, ওখানে কি ছিল? সাজেশন ছিল। আবার এখানে স্ট্রং সাজেশন, মানে তুমি যখন কাউকে বলবে যে তোমার সাবধান হওয়া উচিত, এর পরে যদি করো তাহলে কেলিয়ে হাত পা ভেঙে রেখে দেবো। একদম স্ট্রং সাজেশন দিল, মানে মানে তুমি মানে বলে দিলে আর কি, ঠিক আছে, যে দেখ আর করতে যাস না, কিন্তু এরপরে কিন্তু লাস্ট ওয়ার্নিং, তোকে হাত পা ভেঙে রেখে দেবে। তখন তুমি কি করছো? এখানে স্ট্রং সাজেশন দিচ্ছ, তাকে স্ট্রংলি বলছো, যাস না, বারবার করে বলছি। তখন তুমি বলবে ইউ অট টু বি কেয়ারফুল, ইউ অট টু বি, অট টু বি কেয়ারফুল। ওকে, এবারে দেখো মোরাল ডিউটি, আমাদের গরিবদের সাহায্য করা উচিত। এটা হচ্ছে মোরাল ডিউটির ক্ষেত্রে, উই অট টু হেল্প দা পোর। ঠিক আছে, এরপরে দেখো পরের আছে ডেয়ার। ডেয়ার হচ্ছে বোল্ড স্টেটমেন্ট। আই ডেয়ার, মানে বোল্ড স্টেটমেন্ট কেমন বলতো? যে কাউকে ভয় করি না, এরকম এলাকার দাদা, ঠিক আছে, একদম মানে চড়া গলায় বলতে পারো এটাকে। দুঃসাহস বা চ্যালেঞ্জিং একটা শব্দ বোল্ড। মানে তুমি কি বলছো? আই ডেয়ার সে হি ইজ রং, আমি সাহস করে বলি সে ভুল। মানে তুমি একদম পুরো মানে আলাদাই ভাবে তোমার এনার্জি তোমার মধ্যে, তখন তুমি বলছো আই ডেয়ার সে হি ইজ রং। ঠিক আছে, এবারে দেখো কি আছে, ডেয়ার নট। ডেয়ার নট মানে অ্যাফ্রেড অফ ডুইং, মানে ডেয়ার নট মানেই তুমি অ্যাফ্রেড অফ ডুইং করতে পারো। যেমন আই ডেয়ার নট গো দেয়ার, আমি সেখানে যাওয়ার সাহস পাই না। আই ডেয়ার নট গো দেয়ার, আমি সেখানে যাওয়ার সাহস পাই না। মানে কি হয়েছে যে তুমি তোমার মানে শ্বশুর বাড়ির লোকের সাথে ঝামেলা করে নিয়েছো, ঠিক আছে, তুমি চেয়েছিলে লাল কালারের স্প্লেন্ডার, তোমাকে দিয়ে দিয়েছে ব্ল্যাক স্প্লেন্ডার, বিয়ের দিনই তুমি মানে এ করে নিয়েছো। হয়েছে এরকম, সিরিয়াসলি, তোমরা তুমি হেসে উড়িয়ে দিও না। মানে বিয়েই করবে না, ও বলেছিল লাল কালারেরই স্প্লেন্ডার লাগবে, কিন্তু দিয়ে দিয়েছে কালো। নেবে না? আমার বউ ইম্পর্টেন্ট না আমার কাছে, আমার কাছে বাইক ইম্পর্টেন্ট। আমি তো বাইকের জন্য বেঁচে আছি, বাইকের জন্য তো আমি বাইককে বিয়ে করব। ঠিক আছে, সারাদিন তো বাইকে থাকবো, বউয়ের সাথে আর কতক্ষণ? ঠিক আছে, সকাল 6টায় বেরোবো, রাত্রি 12টার সময় ঢুকবো, ঠিক আছে, এসে শুয়ে পড়বো। আমি তো বাইক নিয়েই কারবার, ওই জন্য বাইকটা তো লাল হওয়া দরকার, তাই না? তো এই ধরনের লোকগুলো বলছে যে, তখন এবার কি হলো, অনেকদিন পরে যখন ভুল বুঝতে পারলো, এবং এই যে এই কাণ্ডটা করেছিল না, তো তার আবার দুটো শালা আছে, ওরা আবার ডন তৃণমূলের সভাপতি এলাকার, তারাও বলেছে ঠিক আছে, বিয়ে তো হয়ে গেছে, জামাইবাবুকে বলেছে যে তুমি খালি এলাকায় পা দিও, তোর পাটা কেটে একদম পুরো বস্তায় ভরে গঙ্গায় ভাসিয়ে দেবো, এরকম বলেছে। তখন ওর বউ হয়তো একদিন বলছে যে চলো না হয় একদিন শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি। ওর তো মনে ভয় আছে, স্প্লেন্ডার, লাল স্প্লেন্ডার নিয়ে প্রচুর তর্কাতর্কি হয়েছিল, তার সালারা রেগে আছে। তখন বলছে আমি সেখানে যাওয়ার সাহস পাই না, একদম পুরো কচু হয়ে গেছে। তখন বলছে আই ডেয়ার নট গো দেয়ার, আই ডেয়ার নট গো দেয়ার। বুঝতে পারলে? বা ও বলবে যে আই এম অ্যাফ্রেড অফ গোয়িং দেয়ার, আমি সেখানে যেতে ভয় পাই কারণ আমার সালারা বলেছে গঙ্গায় ভাসিয়ে দেবে। বুঝতে পারলে? কে কে বুঝতে পারোনি? তো একদমই সহজ জিনিস, এই ধরনের বাক্য তোমরা সচরাচর পাবে এবং গঠন করতে চাও। এবারে ধরো নিড নট, এটাও আলাদাভাবে একটা মডেলস। নিড নট এটা কি বলতো? নেগেশন। নেগেশন মানে কেমন বলতো? ওই না না করা, মানে ওই তোমার সর্বাণীর কাকিমা বেড়াতে এসছে, বুঝলে, অনেকদিন পর, প্রায় 2 বছর পর বেড়াতে এসছে, যাওয়ার সময় হয়ে গেল, 1 সপ্তাহ বেরিয়ে যাচ্ছে। এবারে এবারে যাওয়ার সময় সর্বাণীর হাতে 100 টাকা গুজে দিচ্ছে, যেটা হয় আর কি ছোটবেলায়। তখন সর্বাণী বাচ্চা ফুটফুটে একদম ফ্রক পরে আছে,
হ্যাঁ, তো ওর হাতে গুজে দিচ্ছে, সর্বাণী হাতটা টেনে নিচ্ছে, ও বলছে না 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 না, নেবো না নেবো না, না 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 না, এই যে না না করা, না না নেবো না নেবো না, এই যে জিনিসটা, এটাকে বলে নেগেশন। ঠিক আছে, তো এই যে নেগেশন, এটা নিড নট। হ্যাঁ, তো অনেক সময় কি হয়, অনেক সময় তো কারো বই নিয়েছো, তখন তুমি বলছো যে ভাই তোর বইটা নিয়েছিলাম, তোর তোর কি এখন দরকার আছে? তখন বলে না না না, থাক থাক, এখন দরকার নেই, তুই পরীক্ষা পর্যন্ত পড়, তোর চিন্তা করতে হবে না। ঠিক আছে, তো এই ধরনের যে ইউ ইউ নিড নট ওরি অ্যাবাউট দ্য এক্সাম, তোমার পরীক্ষায় চিন্তার কোনো প্রয়োজন নেই, না না তোর চিন্তার কোনো প্রয়োজন নেই, এই ধরনের বাক্য আমরা ব্যবহার করি। এই যে চিন্তার মানে নট নেসেসারি, আর হচ্ছে এই যে এই ধরনের বাক্য যে চিন্তা করিস না। তারপরে অনেক সময় হয় না যে আহ, পরীক্ষায় কি বই নেবো? না না, বই নেওয়ার প্রয়োজন নেই, এই ধরনের বলি না। বা এই যে না না বোঝানোর ক্ষেত্রে, যে পরীক্ষায় বই নেওয়ার প্রয়োজন নেই, আই নিড নট টেক দ্য বুক টু দ্য এক্সাম। অনেক সময় বলি না, এই শুন না, পিএসসির ইয়ে বেরিয়েছে, তোর অ্যাডমিট কার্ড বেরিয়েছে, ডব্লিউবিসিএস প্রিলিমস এক্সাম আছে, তো ছবিটা কি নিয়ে যেতে হবে ওই স্ট্যাম্প সাইজ? আরে না না, এত পরীক্ষা দিলাম, কোনোদিনও ছবি চাইনি, না নিলেও হবে, দরকার নেই, এরকম বলি না আমরা। তো এই যে না না নিতে হবে না, এই জিনিসটা হচ্ছে নিড নট, তখন তুমি কি করবে? নিড নট ইউজ করবে। ক্লিয়ার? একদম সহজ করে বোঝাচ্ছি, দেখো এত সহজ করে মানে আমি নিজেও কখনো পড়িনি। এবারে দেখো কিছু এক্সেপশন আছে বা স্পেশাল নোটস আছে। দেখো, আধুনিক ইংরেজি মানে বর্তমান যে ইংরেজি, সেখানে স্যালের ব্যবহার খুবই কম হয়, এখানে উইলটাই প্রত্যেকটা জায়গাতে ব্যবহার হয়। তবে আমি তোমাদের পার্থক্যটা দেখিয়েছি অলরেডি। এবার মে আর মাইট অনেক সময় প্রবাবিলিটিতে একে অপরের জায়গায় ব্যবহৃত হয়, তবে মাইট সাধারণত কম ব্যবহার হয়। মে মাইট দুটোই ব্যবহার করা হয়, তবে মাইটটা কম, মেটাই ব্যবহার করা হয় প্রবাবিলিটির ক্ষেত্রে। এবারে দেখো, মাস্ট স্ট্রং নেসেসিটি বোঝায়, কিন্তু হ্যাভ টু বা মাস্ট প্রায় একই কাজে ব্যবহৃত হয়। কি বললাম? হ্যাভ টু মানে আর মাস্ট মানে ইউ হ্যাভ টু গো দেয়ার বা ইউ মাস্ট গো দেয়ার, এই এই হ্যাভ টু তোমাদের অনেকের হয়তো প্রশ্ন জেগেছিল, বলনি। এই যে হ্যাভ টু এবং মাস্ট প্রায় একই সেন্সে ইউজ করা হয়। আই হ্যাভ টু গো দেয়ার মানে আমাকে যেতেই হবে, আই মাস্ট গো দেয়ার আমাকে যেতেই হবে, মানে একইভাবে মানে ব্যবহার হয়। এই যে দেখো এখানে উদাহরণ আছে, আই মাস্ট গো দেয়ার, ইউ হ্যাভ টু গো দেয়ার, ইউ ইউ মাস্ট গো দেয়ার, ইউ হ্যাভ টু গো দেয়ার, ইউ হ্যাভ টু গো। ওকে, সো আই থিঙ্ক বোঝাতে পেরেছি তোমাদের। আর কি আছে, কিছু ভার্ব আছে, যেমন ডেয়ার নিড এর মাঝে নর্মাল ভার্ব হিসেবেও কাজ করে। অনেক সময় ডেয়ার ভার্বটা, নিড, এগুলো কি মানে মোডাল না হয়েও নর্মাল হিসেবেও কাজ হয়। যেমন হি নিডস মানি, তার টাকার প্রয়োজন আছে। বোঝা গেল এতদূর পর্যন্ত? কারো কোনো সমস্যা নেই আশা করছি। বাহ, আর খুব ভালো লাগছে যে তোমরা বুঝতে পারলে। এবারে আমি দেখো এখানে কিছু প্রশ্ন আছে, 10টা মতো প্রশ্ন আছে। ইউ ওয়্যার আ সিট বেল্ট হোয়েন ইউ আর ইন আ কার, কি হবে বলো? কি হবে? একদম, এখানে কি হয়েছে, যে মাস্ট ব্যবহার হবে, কেমন, এটা কি হবে? মাস্ট। ওকে, তারপরে বলছে ড্যাশ ইউ প্লিজ পাস মি দ্য সল্ট, তুমি কি এটা দেবে? অবশ্যই, তুমি ভদ্রভাবে না বলে তোমার মুখে নুনের কৌটোটা ছুঁড়ে মারবে। ঠিক আছে, তারপরে হি সেড দ্যাট হি ড্যাশ হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক, কি হবে? উড। কেন বলো তো? একটু আগে শিখলাম না, এখানে দেখো হি সেড, তারপরে দ্যাট, তারপর ওটা কি ছিল, অ্যাকচুয়ালি বাক্যটা কি ছিল? হি উইল মানে আই উইল হেল্প হিম, আই উইল হেল্প ইউ উইথ মাই হোমওয়ার্ক, এরকম ধরনের ছিল বাক্য। এবারে দেখো 4 নম্বরটা, আই ড্যাশ নট গো দেয়ার অ্যালোন, কি হবে? ভেরি গুড, ডেয়ার। তারপরেরটা
5 নম্বরের উই, পাঁচেটা কি হবে? তাড়াতাড়ি বলো। ভেরি গুড, অট টু। অট নয় কিন্তু, অট টু সর্বাণী। তারপরে ইটস লেট কি হবে? শো সি ড্যাশ বি অ্যাট দ্য অ্যাট হোম নাও। মাইট নেই অপশন ওখানে, অবশ্যই মাস্ট। তারপরে দে ড্যাশ নট কাম টু দ্য পার্টি অ্যাজ দে হ্যাভ টু স্টাডি ফর অ্যান এক্সাম। ভেরি গুড, খুব ভালো লাগছে, তোমরা বুঝতে পেরেছো। স্যার একটা জিনিস জিজ্ঞেস করতে পারি? তারপরে হ্যালো ড্যাশ আই হেল্প ইউ উইথ দ্যাট স্যার, হেভি ব্যাগ। বলছি একটা জিনিস জিজ্ঞেস তানজিৎ করবো। কি বলছো? স্যার বলছি এই ছয়টা উইল কেন হবে না? এটা তো আমরা মানে মাঝে মাঝে চলতি কথাতেও বলি যে ইট ইজ লেট সো শি উইল বি এট হোম নাও। এটা তো উইল হতে পারে। কেউ বলবে এর উত্তরটা? ছয়ের তনজিৎ যে প্রশ্নটা করলো যে স্যার এখানে তো মানে এটা বলেছে যে ইটস লেট, সো ড্যাশ বি অ্যাট হোম নাও, এটা কেন উইল হলো না, মাস্ট কেন আমরা করলাম? দেখো তনজিৎ আমি বলে দিচ্ছি, হ্যাঁ বলছি, স্যার হ্যাঁ স্যার। আমি বলে দিচ্ছি, তো হ্যাঁ। মানা করতে ওই জন্য ওটা মাস্ট, মানে ওখানে ওটা তো মানে মাস্টটা যেটা মানে মানা করা বোঝাতে বোঝাচ্ছে, মানে প্রহিবিশন যেটা ওটা। আমরা কি বলেছিলাম? মাস্ট মানে হচ্ছে সার্টেনটি, তাই না? হুম হুম। সার্টেনটি বলিনি এখানে? হ্যাঁ একটু দেখো, দাঁড়াও আমি বলে দিই তনজিৎ, হ্যাঁ স্যার। একটুখানি বলে দিই তোমাকে। এখানে দেখো, এই যে দেখো, মাস্ট আমি কি বলেছিলাম যে সার্টেনটি, সার্টেন মানে নিশ্চিত, মানে হুম আমি নিশ্চিত জানি, মানে তখন আমিরের উদাহরণটা দিলাম, আমিরকে এসে বললো যে তোর দাদা তোর বোনকে এরকম ডিস্টার্ব করছে একটা ছেলে তো স্কুলে, তো তুই যা, মানে আমি দেখলাম যে নিশ্চিত সেই স্কুলে আছে, যে নিশ্চিত সেই স্কুলে আছে, নিশ্চিত বলতে গিয়ে আমরা মাস্টটা ইউজ করেছি, ঠিক আছে? এবারে দেখো এখানে একটা জিনিস, যে এই যে প্রশ্নটা হুম এখানে কি আছে, ইটস লেট মানে দেরি হয়ে গেছে, হ্যাঁ। হুম। সো দেরি হয়ে গেছে, তো তুই মানে সি মাস্ট বি অ্যাট হোম নাও, সে বাড়িতেই থাকবে এতক্ষণ। মানে এই যে একটা মানে সার্টেনটি, মানে নিশ্চিত ভাব বোঝাতে গিয়ে আমরা মাস্টটা ইউজ করছি। আর উইল তো নর্মাল আচ্ছা থাকবে এরকম ধরনের বোঝাচ্ছে, কি বলো? ঠিক আছে। আচ্ছা এইটাই মানে বোঝা আমরা গেল? যে চলতি কথা তো বলি না যে সি উইল বি শি উইল বি এট হোম নাও, এটা তো আমরা মানে চলতি ভাষাতেও বলি, এই জন্য বললাম। এখানে কি বলতো, নিশ্চিততা যেটা সার্টেনটি বোঝাতেই এখানে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে? কারণ হুম, দেখো যেহেতু দেরি হয়ে গেছে, বুঝতে পারলে তো? এখানে কি বলেছে যে হুম, ইটস লেট, মানে যেহেতু দেরি হয়ে গেছে সেই জন্য, মানে দেরি হয়ে যাওয়ার কারণে আহ, তুমি এটা বোঝাতে চাইছো যে না সে মানে একটা সার্টেনটি বোঝাচ্ছ, মানে তোমার দেরি হয়ে গেছে, তুমি এরকম বলো না যে এই রে 10টা বেজে গেল তো নিশ্চয়ই সে এখনো গেটের বাইরে দাঁড়িয়ে আছে, তখন তুমি কি বলবে যে ইটস লেট, হ্যাঁ। মানে তখন তুমি তখন সেখানে মাস্ট ইউজ করে বলছো যে আচ্ছা আচ্ছা সে হয়তো মানে সি মাস্ট বি অ্যাট দ্য ডোর, সি মাস্ট বি অ্যাট দ্য ডোর রাইট নাও। ওকে তানজিৎ, ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার ক্লিয়ার আছে। ভেরি গুড। তারপরে এটা কি কি হবে? আটেরটা
ভেরি গুড। দেখো এখানে পারমিশন চাওয়ার জন্য কি বলেছে যে স্যাল, তাই না? আর এই যে আই এর পরে কি হয়, উইল তো হবে না, কারণ আই আছে, আই এর সাথে কি যায়, স্যাল যাবে। ঠিক আছে, তাহলে শ্যাল আই হেল্প ইউ উইথ দ্যাট হেভি ব্যাগ। ওকে, তারপরে নয়টা কি হবে, নয়টা খুব ভালো লিখেছো। কেন বলো তো, এখানে পাস্ট ফর্মে আছে না, আই ওয়াজ, তার মানে এখানে আমি কি করব, ক্যানটা পারবো না, মেও পারবো না, তাই না? কারণ আমরা জানি কুডটা কি হয়, আস্কিং, মানে সরি অ্যাবিলিটি ইন পাস্ট, তাহলে সেই জন্য কি হবে, আই কুড, কারণ পাস্টে আছে। ক্লিয়ার? তারপরে দেখো 10-এরটা কি বলেছে, 10-এরটা কি হবে, হ্যাঁ ভেরি গুড সোমেলিন্দু। তাহলে মাস্ট, আমরা বললাম কি বললাম, ইউনো, যে প্রহিবিশন বা এর ক্ষেত্রে মাস্ট। এবারে বলে এই যে দেখো নট আছে, ওই জন্য মাস্ট নট, মাস্ট নট মানে হচ্ছে প্রহিবিশন। ক্লিয়ার? তাহলে দেখো এই যে ধরো একটা 10 নম্বরের, মানে প্রথমে বোঝালাম, তারপরে 10 নম্বরের একটা মানে কোশ্চেন অ্যান্সারের সেট দিয়ে দিলাম। এতে তোমাদের কি হলো, যে ক্লিয়ার হয়ে গেল জিনিসটা। কারো কি কোনো সমস্যা হলো? যদি সমস্যা থাকে তাহলে বলতে পারো। যদি অনেকটাই টাইম চলে গেছে, হ্যাঁ ঠিক আছে, তো তোমরা যদি ক্লাসটা তোমাদের ফ্রুটফুল মনে হলো এবং শিখতে পারলে কিছু, তাহলে অবশ্যই লাইক লাভ যা ইচ্ছা দিতে পারো, আমি সব কিছু নিজের কাছে রেখে দেবো। ভেরি গুড। তাহলে আজকে এই পর্যন্তই। ঠিক আছে, আমি ভেবেছিলাম অনেকটাই করাবো, তো মানে ক্লাসটা করতে করতে এত ভালো লাগছিল যে অনেকটা মানে আরো হয়তো তোমাদের ক্লাসটা টাইম লাগবে। ঠিক আছে, তো যাই হোক না কেন, আজকে আমাদের ক্লাসটা আশা করছি ভালো হয়েছে। এবং খুব, হ্যাঁ অবশ্যই ভিডিও দিয়ে দেবো, তোমার ভিডিও পেয়ে যাবে। এবং এই পিডিএফটা চাই কি, যদি পিডিএফটা চাই তাহলে পিডিএফটাও দিয়ে দেবো তোমাদের। ঠিক আছে, তোমরা ভালোভাবে পড়তে থেকো। ওকে, ঠিক আছে, আমি পিডিএফ এবং ভিডিওটা দুটোই দিয়ে দিব। আর এরপরে ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থেকো। কিছু বলছো পলাশ? স্যার গ্রুপে একটু পিডিসি আর রিপোর্টগুলো একটু দেবেন তো স্যার বাংলায়। ওটা যখন করাবো তখন দেবো, ঠিক আছে, এখন তো হয়নি না। স্যার মাঝে মধ্যে দিলে কিনা স্যার একটু মানে ইটা থাকবে স্যার, একটু হেভি প্র্যাকটিস থাকবে, মানে একটু একসাথে সহজ সবকিছু হবে খেলে কিন্তু ব্যাপারটা। অম্বল হয়ে যাবে, বুঝতে পারলে? ওটা তো করাবোই, একটু সময় ধরে, একটুখানি সময় দাও। ঠিক আছে, বাংলা বা ইংরেজি যে কোনো একটা। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা বেশ, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই নিজের খেয়াল রাখবে, নিজের প্রিয়জন এবং ভালোবাসার মানুষদের অবশ্যই স্নেহ করবে। আর তোমার অনুমতি দাও আমাকে। আর গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।